আমরা হাউস প্রপার্টি রিভিশন করছি, ঠিক আছে? তো এখন যে অঙ্কটা করছি সেটা 2021 এ জেনারেলে এসেছিল। কি বলেছে? শ্রী সাহা ইজ দ্য ওনার অফ 3 হাউসেস সিচুয়েটেড ইন দুর্গাপুর। মানে শ্রী সাহা তিনটে বাড়ির মালিক, এবং তিনটে বাড়ি কোন শহরে আছে? দুর্গাপুরে আছে, ঠিক আছে? তো হাউস প্রপার্টির অঙ্ক করতে গেলে প্রথমে দেখতে হয় কোন সিটিতে বাড়ি আছে, ঠিক আছে? মেট্রো সিটিতে বাড়ি আছে কিনা এটা খুব ভাইটাল। এখানে দুর্গাপুর বলেছে, দুর্গাপুর কিন্তু কোনো মেট্রো সিটির মধ্যে পড়ছে না। মেট্রো সিটি কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই, তাহলে সমস্যা নেই। মেট্রো সিটি হলে আমাদের কোন মিউনিসিপাল ক্যালকুলেট করতে হতো? গ্রস মিউনিসিপাল। যদি মেট্রো সিটি হয়, তো মেট্রো সিটি তো নেই, তাহলে এখানে গ্রস মিউনিসিপাল কনসেপ্ট আমার আনার দরকারই নেই, ঠিক আছে? তো মেট্রো সিটি হলে গ্রস মিউনিসিপাল ভ্যালু, আর মেট্রো সিটি না হলে নরমাল মিউনিসিপাল ভ্যালু, নরমাল মিউনিসিপাল ভ্যালু, ঠিক আছে? ঠিক আছে? The particulars of which for the previous year 21-22 are as follows. তিনটে বাড়ি, হাউস 1, হাউস 2, হাউস 3। দেখ হাউস 1 টা কি পারপাসে ইউজ করা হচ্ছে? লেট আউট। লেট আউট মানে জানিস তো, বাড়িটা ভাড়া দেওয়া। কেন ভাড়া দিয়েছি জানার দরকার নেই, কেন ভাড়া দিয়েছি জানার দরকার নেই, বারবার বলছি। এখানে বলেছে লেট আউট ফর রেসিডেন্স। কেন ভাড়া দিয়েছি? থাকার জন্য ভাড়া দিয়েছি, না জানলেও হবে। কেন ভাড়া দিয়েছি সেটা আমার না জানলেও হবে। তো ভাড়া দিয়েছি রেসিডেন্স। হাউস নাম্বার 2 কি বলেছে? ওন রেসিডেন্স। হাউস নাম্বার 2 বলেছে কি? ওন রেসিডেন্স। তো ওন রেসিডেন্স মানে বুঝতেই পারছি, ওন রেসিডেন্স মানে কি? নিজে নিজে থাকবো, নিজে বসবাস করবো, ওন রেসিডেন্স, ঠিক আছে? আর হাউস নাম্বার 3 বলেছে লেট আউট ফর, ওই আবার একই কথা, ওই লেট আউট ফর রেসিডেন্স। মানে প্রথম বাড়িটাও ভাড়া দিয়েছি, দ্বিতীয় বাড়িটাও ভাড়া দিয়েছি, ভাড়া দেওয়ার যা নিয়ম আছে সেটা করে ফেলবো। আর শুধু 2 নম্বর বাড়িটা কি? ওন রেসিডেন্স, নিজে থাকবো। এবার সমস্ত ইনফরমেশন দিয়ে দিয়েছে, অঙ্ক করে ফেলবো, কিছুই নেই। তাহলে প্রথমে দেখ হাউস নাম্বার, না এরকম অঙ্কতেই পরীক্ষায় পাবি আশা করি। হাউস নাম্বার 1 লেট আউট ফর রেসিডেন্স, তাহলে নিয়মটা কি কিভাবে করতে হয় এটা জেনে রাখ। প্রথমে লিখছি তা কি হবে, একদম এই ফরম্যাটেই নামবে, বাইরে কোনো নতুন ফরম্যাট হবে না। হাউস প্রপার্টি হচ্ছে এত ইজি অঙ্ক, ও ফরম্যাট বেস অঙ্ক, প্রতিটা অঙ্কে একই ফরম্যাট হবে, কোনো চেঞ্জ নেই, ফরম্যাটে কোনো চেঞ্জ নেই। প্রথমে লিখবো মিউনিসিপাল ভ্যালু, প্রথমে লিখবো মিউনিসিপাল ভ্যালু, মিউনিসিপাল ভ্যালু। কোশ্চেনে নিশ্চয়ই বলে দিই মিউনিসিপাল ভ্যালু কত টাকা। দেখ কত টাকা মিউনিসিপাল ভ্যালু? 1 লাখ টাকা। প্রথম ভাড়া লিখবো, প্রথম ভাড়া লিখবো 1 লাখ টাকা। এরপরে কি লিখবো? এর নিচে লিখবো ফেয়ার রেন্ট। ফেয়ার রেন্ট কত টাকা বলে? দেখ ফেয়ার রেন্ট 1,10,400। এটা আচ্ছা, ফেয়ার রেন্ট হচ্ছে 1,10,400। এবার আমাকে দেখতে হবে এই দুটোর মধ্যে বড় অ্যামাউন্ট কোনটা? 1,10,400। এর নিচে কি লিখতে হয়? স্ট্যান্ডার্ড রেট আছে না? স্ট্যান্ডার্ড রেট যদি না থাকে, স্ট্যান্ডার্ড রেট যদি না থাকে তাহলে লিখতে হবে NA। NA মানে নট অ্যাপ্লিকেবল, নট অ্যাপ্লিকেবল। রুল বুঝতে পারছিস তো? এই দুটোর মধ্যে তোমার বড়, তারপর এই দুটোর মধ্যে বড় কোনটা? এটা হলো। বাট এটার সাথে এখানে যদি কোনো ভ্যালু থাকতো, যদি কোনো ভ্যালু থাকতো তার মধ্যে কি? লোয়ার, ছোটটা, ছোটটা। এখানে সমস্যা নেই, সমস্যা নেই। NA তার মানে কি করব? তখন বলবো 1,10,400 হবে। এটাকে কি বলে? স্টেপ 1। এটাকে বলে স্টেপ 1। আরেকবার রিপিট করো তো। কোনটা? প্রথম থেকে, প্রথম থেকে আরেকবার রিপিট করে দাও। লেট আউট বাড়ির নিয়ম হচ্ছে, যদি কোশ্চেনে যদি আমাকে লেট আউট বাড়ি বলে দেয়, বলে দেবে কি বাড়ি, যদি লেট আউট বাড়ি বলে দেয় তাহলে কি করতে হবে? প্রথমে তো লিখবো তোমাকে মিউনিসিপাল ভ্যালু লিখতে হবে। মিউনিসিপাল ভ্যালু, মিউনিসিপাল 1 লাখ টাকা বলেছে, লিখে দিলাম। তারপর ফেয়ার রেট, ফেয়ার রেট বলে দিতে কত? এটা বলে দিই টাকাটা। এই দুটোর মধ্যে বড় কোনটা? 1,10,400 হয়ে গেল। তারপর স্ট্যান্ডার্ড রেট, এই অঙ্কে বলেনি, কোন অঙ্কে বলতে পারে, কোন অঙ্কে বলতে পারে। যদি বলে তাহলে ভ্যালুটা লিখবো, তখন এই দুটোর মধ্যে ছোট হয়ে যায়। তাহলে 1,10,400 আর n এর মধ্যে ছোট কোনটা? 1,10,400। বুঝতে পারছিস তো? তো এটা হয়ে গেল। এটাকে বলে স্টেপ 1। কি বলে এটাকে? রিজনেবল এক্সপেক্টেড রেট। কি লিখলাম? রিজনেবল এক্সপেক্টেড রেট, রিজনেবল এক্সপেক্টেড রেট, ঠিক আছে? এবার কি লিখবো স্যার? স্টেপ 2। স্টেপ 2 তে কি লিখবো? অ্যানুয়াল রেন্টই লিখবো, অন্য কোনো কথা লিখবো না। দেখি অ্যানুয়াল রেন্ট কিছু বলেছে কিনা। বলেছে অ্যানুয়াল রেন্ট? না, অ্যানুয়াল রেন্ট বলেনি। দেখি আমাকে রেন্ট রিসিভ বলেছে। রেন্ট রিসিভ কত বলেছে? বুঝিস 1 লাখ টাকা বলেছে। রেন্ট রিসিভ আমি কি লিখেছি এখানে? দেখ ভালো করে পড়, কি লিখেছি? অ্যানুয়াল রেন্ট। অ্যানুয়াল রেন্ট লিখতে হয়, অ্যানুয়াল রেন্ট লিখতে হয়, কিন্তু কোশ্চেনে অ্যানুয়াল রেন্ট না দিয়ে রেন্ট রিসিভ দিয়েছে, তাই তো? রেন্ট রিসিভ দিয়েছে। একদম নিচের দিকে পড়, নিচের দিকে পড়। ভ্যাকেন্ট বলেছে 2 মাস, তার মানে অ্যানুয়াল রেন্ট মানে কি? 12 মাসের রেন্ট, 12 মাসের রেন্ট। ওরা রেন্ট রিসিভ দিয়েছে 1 লাখ টাকা এবং বলেছে 2 মাস ভ্যাকেন্ট ছিল, তাহলে ক মাসের ভাড়া পেয়েছি?
10 মাসের ভাড়া পেয়েছি, তাহলে 1 লাখ টাকা পেয়েছি 10 মাসে, তাহলে 12 মাসে কত হবে? 1 লাখ ইনটু 12/10, 1 লাখ ইনটু 12/10, এটা তোকে করে দেখাতে হবে। তাহলে কত হলো? 1,20,000, ঠিক আছে, 1,20,000। তাহলে এবার দেখতে হবে কি করতে হবে স্যার, স্টেপ 1 আর স্টেপ 2 এর মধ্যে বড় দেখতে হয়, বড় এই দুটোর মধ্যে বড় কোনটা স্যার? 1,20,000, 1,20,000 এখানে লিখে দেন 1,20,000। এটাকে লিখতে হয় স্টেপ 3, এটাকে লিখবো স্টেপ 3। কি লিখবো স্যার? হায়ার অফ, হায়ার, বুঝতে পারলি? হায়ার মানে কি? দুটোর মধ্যে বড় তো, হায়ার অফ স্টেপ 1 এন্ড স্টেপ 2। এই মাথায় রাখলো তো, হায়ার অফ স্টেপ 1 এন্ড স্টেপ 2 হয়ে গেল। একদম পুরো একদম এই ফরম্যাটেই হবে, প্রত্যেকটা অঙ্ক আউটপুট এই ফরম্যাটে হবে, বাইরে কোনো ফরম্যাট আসবে না, এটাই হবে, ঠিক আছে? তো হয়ে গেল স্যার। এর নিচে কি করব? এর থেকে লেস করব, লেস কি লিখবো জানিস তো? লস ডিউ টু ভ্যাকেন্সি, লস ডিউ টু ভ্যাকেন্সি। আচ্ছা, আমার অঙ্কে বুঝতে পারছিস তো, লস ডিউ টু ভ্যাকেন্সি ঘাবড়ানোর কিছু নেই, আমি তোকে শিখিয়ে দিতে পারি। এখানে দেখ না, তোর রেন্ট কত লিখেছিস? এখানে রেন্ট কত লিখেছি? এটা কত লেখা? রেন্ট 1,20,000। আর এখানে কোশ্চেনের রেট কত বলছে? 1 লাখ টাকা। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে? 20,000। এটাই তো লস ডিউ টু ভ্যাকেন্সি, বুঝতে পারছিস তো? অ্যানুয়াল 1,20,000 আর পেয়েছি 1 লাখ, ডিফারেন্স তো 20,000 টাকা, এটাকে এবার লস ডিউ টু ভ্যাকেন্সি 20,000, ঠিক আছে? তাও যদি অসুবিধা হয়, আরো টেকনিক আছে, সেটা কি করে বুঝবো? তুই দেখ না, এখানে বল না 1,20,000 অ্যানুয়াল রেট কত বেরিয়েছিল? 1,20,000। অ্যানুয়াল মানে কি? 12 মাসে 1,20,000, তাহলে এক মাসে কত করেছিল? হিসাব করে দেখতে পারিস, 10,000 টাকা করে, তাহলে 2 মাস ভ্যাকেন্ট 20,000 টাকা। বুঝতে পারছিস তো? ওটা তো খুব সিম্পল হইতে বলছি, একদম সিম্পল হইতে বলছি। তো 1,20,000 থেকে 20 বাদ দিলে কত হবে স্যার? 1 লাখ টাকা। এটাকে কি বলে? এটাকেই বলা হয় গ্রস অ্যানুয়াল ভ্যালু, ঠিক আছে? এই যে গ্রস অ্যানুয়াল ভ্যালু যার মিলে গেল, এর উপর অনেকটা নাম্বার আছে, পার্ট নাম্বার থাকে না, তো গ্রস অ্যানুয়াল ভ্যালু তোকে মেলাতে হবে প্রথম পার্ট নাম্বার পাওয়ার জন্য। গ্রস অ্যানুয়াল ভ্যালু হয়ে গেল। বুঝতে পারছিস তো? অঙ্ক কিন্তু বারবার বলছি, অঙ্ক যথেষ্ট ইজি, এবং তোর সিলেবাসের অঙ্ক একদম ইজি অঙ্ক দেবে জেনারেলে। এর থেকে কি লেস করব? লেস মিউনিসিপাল ট্যাক্স, লেস মিউনিসিপাল ট্যাক্স or any other tax। আমি যা অঙ্ক দিয়েছি সেই অঙ্কগুলো বাড়িতে করবি, যদি অসুবিধা হয় আমাকে মেসেজ করবি, আমি বলে দেবো কোথায় কি অসুবিধা, আমি বলে দেবো। মানে এই যে আজকে দুটো অঙ্ক করাবো, বাড়িতে যে অঙ্কগুলো দিই সেগুলো করবি, কোনো ডাউট থাকলে বলি স্যার এইগুলো একটু সমস্যা হচ্ছে, করে দেবো। মিউনিসিপাল ট্যাক্স or any other tax paid by the owner, মিউনিসিপাল ট্যাক্স or any other tax paid by the owner। স্যার কত দিন মিউনিসিপাল ট্যাক্স? ফর মিউনিসিপাল ট্যাক্স 10% বলছে। তা কমন ব্যাপার তো, মিউনিসিপাল ট্যাক্স কার উপর হবে? ভ্যালুর উপর হবে, মিউনিসিপাল ভ্যালু। মিউনিসিপাল কত ছিল? ওকে স্যার 1 লাখ টাকা। তো এখানে দেখা 1 লাখের 10% 10,000, 90,000 টাকা হয়ে গেল। তাহলে এটাকে কি বলে? এটাকে বলা হয় নেট অ্যানুয়াল ভ্যালু, ঠিক আছে? এটাকে বলা হয় নেট অ্যানুয়াল ভ্যালু, ঠিক আছে? ক্লিয়ার তো? নেট অ্যানুয়াল ভ্যালু। এর থেকে লেস করব ডিডাকশন আন্ডার সেকশন 24। প্রথমে লিখব স্ট্যান্ডার্ড ডিডাকশন, কত হবে জানিস? এই যে 90,000 টাকা বেরোলো, তার 30% চাপিয়ে দাও তুমি। 90,000 30% 87,000। এর সাথে কি করব? ইন্টারেস্ট অন লোন নিও। দেখ ইন্টারেস্ট অন লোন 12,000 টাকা বলে দিয়েছে, ঝামেলা নেই, ঠিক আছে? ইন্টারেস্ট অন লোন কত ছিল? 12,000 টাকা। কত হচ্ছে? 39,000। তো 90 থেকে 39,000 বাদ দিলে, 90 থেকে 30 বাদ দিলে তোর হবে 60, 60 থেকে 9 বাদ দিলে 51,000। তাহলে বুঝতে পারলি তো? প্রথম বাড়ি থেকে ইনকাম কত হলো? তো 51,000 টাকা হলো, তো শেষ, প্রথম বাড়িটা শেষ, ঠিক আছে? তো তৃতীয় বাড়িটা তোরা নিজেরা করবি, আমি এখানে সাহায্য করব। তৃতীয় বাড়িটা, তৃতীয় বাড়িটা সেম হবে অঙ্ক, বুঝিস তো? তৃতীয় বাড়িটাও লেট আউট ছিল, তৃতীয় বাড়িটাও লেট আউট, জাস্ট একই রকম অঙ্ক হবে। তো সেকেন্ড বাড়িটা করে দিই। তাহলে প্রথম বাড়িটা বোঝা গেল তো? প্রথম বাড়িটা কোনো ডাউট নেই তো? আমি সেকেন্ড বাড়িটা করছি, নিচেই হয়ে যাচ্ছে হাউস 2, হাউস নাম্বার 2। কি ছিল বল কোশ্চেনটা? স্যার ওন রেসিডেন্স, লিখি ওন রেসিডেন্স। ওন রেসিডেন্স তো তুই শুনে নে,
আমি তোকে বলেছি যদি কখনো ভুলে যাস টেকনিক্যালি মনে রাখা যায় ওন রেসিডেন্স মানে কি, লেট আউট মানে কি, লেট আউট মানে বাড়ি ভাড়া দিয়েছি, আর বাড়ি ভাড়া দিলে তো ইনকাম হবে কি হবে না, বাড়ি ভাড়া দিলে তো ইনকাম হবে, কিন্তু ওন রেসিডেন্স যেই বাড়িতে নিজে বসবাস করব সেই বাড়ি থেকে আমার কোনো ইনকাম হবে, নিজে যেই বাড়িতে বসবাস সেই বাড়িতে কোনো ইনকাম হতে পারে না, অর্থাৎ যেই বাড়ি ইনকাম হবে না সেই বাড়ির অ্যানুয়াল ভ্যালু জিরোই হবে। বুঝতে পারছিস তো? অর্থাৎ তোর পরীক্ষায় যদি কখনো ওন রেসিডেন্স দেয়, এটা মাথার মধ্যে ঢুকিয়ে নে, ওন রেসিডেন্স দিলে এর অ্যানুয়াল ভ্যালু সবসময় নীল হবে। স্যার কেন নীল হবে? ভাব না, ওন রেসিডেন্স মানে নিজে বসবাস করছিস বাড়িতে, ভাড়া তো দিচ্ছিস না, তো যেই বাড়ি ভাড়া দিচ্ছিস না তার ইনকাম কি করে হবে, আর যেই বাড়ির ইনকাম নেই তার অ্যানুয়াল ভ্যালু কোথা থেকে আসবে? বুঝা গেল তো? তো এইভাবে এই কনসেপ্ট মাথায় রাখ। তাহলে কি করব, হাউস নাম্বার 2 এর অ্যানুয়াল ভ্যালু মানে নেট অ্যানুয়াল ভ্যালু নীল হয়, ঠিক আছে, নেট অ্যানুয়াল ভ্যালু নীল হবে, নীল মানে সেকেন্ড ঘরে, এক্ষেত্রে সেকেন্ড ঘরে লিখো নীল হয়ে গেল। এবার কি করব, লেস ডিডাকশন আন্ডার সেকশন 24, ঠিক আছে, কি লিখবো, একটাই হয় ইন্টারেস্ট অন লোন, আর কিছু আসে না। কত টাকা দিয়েছে ইন্টারেস্ট অন লোন বল, 2 নম্বর বারে ইন্টারেস্ট অন লোন কত দিয়েছে, 12,500 টাকা, এখানে লিখ 12,500 টাকা। তো নীল থেকে 12,500 বাদ দিলে জানিস নীল মানে কত, জিরো, জিরো থেকে যা বাদ দিবি কত হয় জানিস, জিরো থেকে বাদ দিলে নেগেটিভ বেরোলে জানিস কি, জিরো থেকে যাই বাদ দেবো নেগেটিভ হবে आंसर, হ্যাঁ কি না, জিরো থেকে 1 বাদ দে মাইনাস 1, জিরো থেকে 2 বাদ দে মাইনাস 2, তো জিরো থেকে 12,500 বাদ দাও মাইনাস 12,500, তো হয়ে গেল, এটা দুটো বাড়ি হয়ে গেল। এবার 3 নম্বর বাড়িটা করব, আমি বলবো 3 নম্বর বাড়িটা তোমরা নিজেরা করবে, আমি চেক করব, ঠিক আছে। 3 নম্বর বাড়িটা আমি কি করব আমাকে জানা নেই, আমি এইখানটা 3 নম্বর বাড়িটা করে দেব। তো 3 নম্বর বাড়িটা কর, নিজে কর। তো দেখা যাক হাউস নাম্বার 3 কি বলেছে, ওটাও লেট আউট বলেছে, মিউনিসিপাল বলেছিল 1,10,000, একদম দেখে দেখে বসাবো, 1,10,000 মিউনিসিপাল 1,10,000 লিখে নেব। ফেয়ার রেন্ট কত বলেছিল, 1,60,000 না, ফেয়ার রেন্ট 1,60,000, তো এই দুটোর মধ্যে বড় কোনটা, 1,60,000। স্ট্যান্ডার্ড রেন্ট তো বলেনি, তাহলে লিখবো এনে, তাহলে বাইরে চলে যাবে, মানে স্টেপ 1 অর্থাৎ রিজনেবল এক্সপেক্টেড রেন্ট 1,60,000। তারপর অ্যানুয়াল রেন্ট দেখতে হবে, অ্যানুয়াল রেন্টটা কি বলেছে, অ্যানুয়াল রেন্ট দেখতে হবে, বলছে অ্যানুয়াল রেন্ট তো জানি আমাকে রেন্ট রিসিভ বলে 1.5 লাখ টাকা, রেন্ট রিসিভ বলে 1.5 লাখ টাকা, ঠান্ডা মাথায় বুঝি, একটু বুঝি ঠান্ডা মাথায় বুঝি, রেন্ট রিসিভ বলে 1.5 লাখ টাকা, কিন্তু এখানে কি আগের অঙ্কটা ভ্যাকেন্ট 2 মাস বলে, যেখানে ভ্যাকেন্ট বলেছে না, তাহলে এটাই অ্যানুয়াল রেন্ট, এটাই অ্যানুয়াল রেন্ট, তাহলে কোনো ঝামেলা নেই, অ্যানুয়াল রেন্ট এখানে বসিয়ে দেবো 1.5 লাখ টাকা, ঠিক আছে তো। তারপরে আমি দাগ দিয়ে দিলাম, ঠিক আছে তো। এবার কি করব দেখ, এই দুটোর মধ্যে বড় কোনটা, এই দুটোর মধ্যে 1,60,000 নাকি না, এবার এটাকে কি লিখবো, স্টেপ 3 লিখবো, স্টেপ 3 লিখবো, কি লিখবো, গ্রস অ্যানুয়াল ভ্যালু, কি লিখবো, গ্রস অ্যানুয়াল ভ্যালু, ব্র্যাকেটে লিখবো হায়ার অফ স্টেপ 1 এন্ড স্টেপ 2, হায়ার অফ স্টেপ 1 এন্ড স্টেপ 2, ঠিক আছে হয়ে গেল এটা। এরপর তো জানি এরপর তুমি মিউনিসিপাল ট্যাক্স বাদ দাও, 10% কার উপর হবে, মিউনিসিপাল ভ্যালু, মানে 1,10,000 এর 10% কত হবে, 11,000 টাকা, ঠিক আছে তো এটা বাদ দে 11,000 টাকা থেকে, ঠিক আছে তো বল 1,60,000 থেকে 11,000 বাদ দিলে কত হবে, 1,50,000, 1,49,000 টাকা। এবার 30% করবে এর উপর, বোঝানোর কিছু নেই কিন্তু এগুলো আগে করেছি, 1,49,000 এর উপর 30% কর দিয়ে কত হচ্ছে, কত, 1,49,000 এর উপর 30%, 44,700, এখানে 44,700। এবার ইন্টারন্যাশনাল লোন লিখে দে, কত ছিল দেখ, ইন্টারন্যাশনাল লোন 10,000 না, ইন্টারন্যাশনাল লোন 10,000 টাকা ছিল, তাহলে কত হচ্ছে 54,700 থেকে এটা মাইনাস কর, দেখ কত হচ্ছে, তাহলে তো শেষ অঙ্ক।
1,49,000 টাকা থেকে 54,700 মাইনাস কর। শেষ, অঙ্ক শেষ। এবার আমি তোকে বলছি কি করে ক্যালকুলেট করবো। আমি আগে মুছে দিয়েছি, 1 নম্বর বাড়িটা মুছে দিয়েছি। 1 নম্বর বাড়িতে কত ছিল ভ্যালু বল? 51,000 টাকা। আছে এমনি এখানে লিখছি, 1 নম্বর বাড়ি ছিল 51,000 টাকা এখানে লিখলাম। 2 নম্বর বাড়ি কত ছিল? -12। হ্যাঁ, 2 নম্বর ছিল -12, আচ্ছা 12,500। 3 নম্বর বাড়ি কত? 3 নম্বর বাড়ি হচ্ছে 94,300। তিনটে প্লাস মাইনাস কর, বুঝতে পারছিস তো কি বললাম? আমি তো মুছে দিয়েছিলাম বলে জাস্ট এখানে ছোট করে লিখলাম। ঠিক আছে, 1 নম্বর বাড়ি 51,000 টাকা, 2 নম্বর বাড়ি লস হয়েছিল 12,500, 3 নম্বর বাড়ি 54,300। প্লাস মাইনাস করে বল কত বলেছে, যেটা বের হবে সেটাই হচ্ছে অ্যানসার। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। এই অঙ্কটার মধ্যে মানে সত্যি কথা বলতে কিছু ছিল না অঙ্কটার মধ্যে। ঠিক আছে, অঙ্কটার মধ্যে কিছু ছিল না। প্লাস মাইনাস করে বল কত বের হচ্ছে। কত বলে বললি? 1,32,800। এটাকে বলি ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। এই যে এই অঙ্কটা যা ছিল না, এই অঙ্কটা হচ্ছে আমার ক্লাস 12 এর স্টুডেন্টদের দিলে ওরা করে ফেলবে। 12 এর স্টুডেন্টদের করে দেবে, ওদেরকে দিলে ওরা করে দেবে। কিছু নেই অঙ্কটার মধ্যে, এমন কিছু ছিল না যে পারবে না। আর আমি এটা দেখেছি, তোদের যে হাউস প্রপার্টি যে অঙ্ক দেবে, ক্লাস 12 এর হাউস প্রপার্টি দেবে। ক্লাস 12 এর অঙ্কগুলোই দেয় এখানে, নতুন কিছু নেই। ক্লাস 12 এর সঙ্গে তোদের কি ডিফারেন্স আছে? ওদের ইন্টারেস্ট অন লোনের বড় ট্রিটমেন্টটা নেই, তোদের আছে। এই হচ্ছে ডিফারেন্স। আর বাকি ফুল সেম, পুরোপুরি সেম, হাউস প্রপার্টি পুরো সেম, নতুন কিছু নেই। এবার দেখবো এটা 2021 সাল 2019 সালে দেখি ওখানে কেমন অঙ্ক দিয়েছে। 7 নম্বর অঙ্ক বলছে মিস্টার সেন ইজ দ্য ওনার অফ 3 হাউসেস। মানে মিস্টার সেন কটা বাড়ির মালিক? 3টে বাড়ির মালিক। আগের মতনই অঙ্ক হচ্ছে, কোনো সমস্যা হবে না কিন্তু। সমস্যা হলে বলবি। ফলোইং আর দ্য পার্টিকুলার্স অফ দিস হাউসেস ফর দ্য প্রিভিয়াস ইয়ার 21-22। তা হাউস 1, হাউস 2, হাউস 3। হাউস 1টা কি বলে জানিস? বলে ওনার রেসিডেন্স। ওই যে ওনার রেসিডেন্স মানে আবার বলছি, ঘাবড়ানোর কিছু নেই। আগের অঙ্কটা কি ছিল? ওনার মানে কি? তার যে মালিক সে থাকবে, মানে কি সেলফ অকুপাইড। একটা একটা করে তোরা কর, তোদের কাজ কিন্তু একটা একটা করে করা। প্রথমে হাউস 1টা আরম্ভ কর। হাউস 1টা কি বলেছে? হাউস 1টা লেখ, হাউস নাম্বার 1। ওনার রেসিডেন্স লিখলেও হবে। ওনার রেসিডেন্স মানে সেলফ অকুপাইড। ঠিক আছে, ওনার রেসিডেন্স মানে সেলফ অকুপাইড। আগের অঙ্কটা করলাম তো, দেখ এই ছোট ছোট জিনিস ভুললে চলবে না। সেলফ অকুপাইড বাড়ি কোথা থেকে স্টার্ট করতে হয়? ফরম্যাট মাথার মধ্যে থাকতে হবে। স্যার সেলফ অকুপাইড বাড়ি প্রথমে লিখতে হবে নেট অ্যানুয়াল ভ্যালু। তাহলে নেট অ্যানুয়াল ভ্যালু। ঠিক আছে, নেট অ্যানুয়াল ভ্যালু। এই জিনিসগুলো ভুললে চলবে না। ঠিক আছে, নেট অ্যানুয়াল ভ্যালু তোরা নিজেরা ঠিক করে নিবি। পরীক্ষায় কি অঙ্ক করবি একদম ঠিক, একদম সেই চ্যাপ্টারগুলো ভালো করে ফোকাস করে। এই চ্যাপ্টারগুলো পরীক্ষা করবো এবং নামাবোই। যেমন ভাবে হাউস প্রপার্টি থেকে 10 আসলে 10-এ 10 তুলবো, স্যালারি থেকে 20 আসলে 20 তুলবো, মানে এই জিনিসগুলো আমি ঠিক করে নিতে হবে। তাহলে সেই চ্যাপ্টারগুলো খুব ভালো করে করি। নেট অ্যানুয়াল ভ্যালু কি হয়? নীল। সেকেন্ড ঘরে হবে নীল। ঠিক আছে, তারপর কি লিখবো? লেস কি ছিল নিয়ম? ডিডাকশন আন্ডার সেকশন 24। ডিডাকশন আন্ডার সেকশন 24। প্রথমে লিখবো কি? স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ডিডাকশন এখানে লিখবো না, কারণ আগে আমরা লিখেছিলাম। দেখ সেলফ অকুপাইড বাড়িতে কি লিখেছিলাম? অনলি ইন্টারেস্ট অন লোন, তাই তো? সেলফ অকুপাইড বাড়িতে কি লিখেছিল? দেখ পড় ভালো করে। ডিডাকশন 24 আকারে একটাই হবে, সেটা হচ্ছে ইন্টারেস্ট অন লোন। দেখ আমি তো সব অঙ্ক তো করা সম্ভব নয় ডিভিশন ক্লাসে, আমি বলে দিই ইন্টারেস্ট অন লোনের মধ্যে কোন কোন লোনের উপর ইন্টারেস্ট। এটা একটু শুনে নি, মানে পুরো মাইন্ডে রেখে দে। এটা ভুলিস না। তো কয়েকদিন বাকি পরীক্ষা, 10 দিনের মতো পরীক্ষা বাকি, কথাটা মাথায় রেখে দে, বাইরে কিছু হয় না। লোন কি লিখছি দেখ, লিখতে হবে না পি সি আর PCRR, এই চারটে পারপাসে লোন নিলে তুই ডিডাকশন পাবি। চারটে পারপাসে লোন নিলে হচ্ছে চারটে, মানে পি মানে পারচেজ, মানে বাড়ি কেনার জন্য লোন নিলে তুই পাবি ছাড়। কনস্ট্রাকশন, সি মানে কনস্ট্রাকশন, বাড়ি তৈরি করার জন্য লোন নিলে, বাড়ি তৈরি করবি, নতুন করে বাড়ি তৈরি করবি, তার জন্য লোন নিয়েছিস, তাহলে তোকে ছাড় দেবে। আর মানে রিপেয়ার, বাড়ি ভেঙে গেছে রিপেয়ারিং করবি, তার জন্য লোন নিলে ছাড় দেবে। আর কি দেবে? আর একটা হচ্ছে রিকনস্ট্রাকশন বা রেনোভেশন, যা খুশি বলিস। রিকনস্ট্রাকশন মানে বুঝিস তো, আবার বাড়িটাকে কনস্ট্রাক্ট করছিস,
তাহলে এই চারটে পারপাসে লোন নিলেই ছাড় পাবি। আর কোন পারপাস ধরুন ধরুন মানে যে লোন নিয়েছে তার ছেলেকে এমবিএ পড়াবে তার জন্য লোন নিয়ে ছাড় দেবে না। যে লোন নিয়েছে দেখা গেল একটা বাড়ি বন্ধক রেখে লোন নিয়েছে, কি জন্য লোন নিয়ে জানিস তো? ও লোন নিয়েছে ওর মেয়ের বিয়ে দেবে বলে, এসব ছাড় নেই। তাহলে এই জিনিসগুলো কি কি পারপাসে লোন নিলে ছাড় আছে? এই চারটে পারপাস, পারচেজ, কনস্ট্রাকশন, রিপেয়ার, রিনোভেশন, এই চারটে পারপাসে লোন নিলে ছাড় পাওয়া যাবে। আর কোনো পারপাসে লোন নিলে ছাড় পাওয়া যাবে না, আর কোনো পারপাসে ছাড় পাওয়া যাবে না। ঠিক আছে, আর একটা কথা আর কি বলবো, আর কিছু কিছু কথাগুলো বলে দিই, কতগুলো মনে রাখতে। এই কথা একটা পয়েন্ট মাথায় রাখলি তো, তোর পরীক্ষার অঙ্ক করতে কয়েকটা পয়েন্ট মাথায় রাখলে একটা পয়েন্ট বললাম। 2 নম্বর পয়েন্ট, এটা কোন বাড়ি চলছে, এটা কোন বাড়ি, বাড়িটার নাম কি, কি টাইপের বাড়ি? বাড়ি তো দু রকমেরই হয়, হয় লেট আউট, হয় ভাড়া বাড়ি, না নিজের থাকার বাড়ি। এটা কিসের বাড়ি? নিজের থাকার বাড়ি। নিজের থাকার বাড়ি মানে সেলফ অকুপাইড বাড়ি, ইন্টারেস্ট অন লোন ম্যাক্স টু ম্যাক্স 2 লাখ, এর বেশি হবে না কখনো। সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে ইন্টারেস্ট অন লোন 2 লাখের বেশি কখনো হবে না, ম্যাক্সিমাম 2 লাখ, ম্যাক্সিমাম 2 লাখ। ঠিক আছে, আর দুটো পয়েন্ট বললাম। 3 নম্বর পয়েন্ট বলি, রিপেয়ারের ক্ষেত্রে ইন্টারেস্ট অন লোন 30,000 এর বেশি কখনো হবে না। তাহলে কি কি বললাম মাথায় থাকলো তো? কিছু কিছু জিনিস মাথায় রাখতো। এই 3টে পয়েন্ট মাথায় রাখ। আমি জানি না এই অঙ্কের মধ্যে পাইনি বা আমি কোন অঙ্কে পাবো সেটাও জানি না, আমি বলে দিলাম পয়েন্টগুলো। এই পয়েন্ট মাথায় রাখলে অঙ্ক কখনো ভুল হবে না। কি কি বললাম? ইন্টারেস্ট অন লোন, স্যার এই চারটে পারপাসে লোন নিলে ছাড় পাবেন 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে ইন্টারেস্ট অন লোন ম্যাক্সিমাম 2 লাখ টাকা ছাড় পাওয়া যায়। আর রিপেয়ারের জন্য লোন নিলে ম্যাক্সিমাম কত টাকা ছাড় পাওয়া যায়? 30,000 টাকা। 3টে পয়েন্ট মাথায় রাখ, তো ইন্টারেস্ট অন লোন সংক্রান্ত যা দেবে তো জেনারেলের কোশ্চেনে আশা করি কাজ হয়ে যাবে, আশা করি কাজ হয়ে যাবে। এবার দেখ অঙ্কটা কর। ইন্টারেস্ট অন লোন কি বলেছে দেখ, আমি পড়ছি, তোদেরকে সাহায্য করছি পড়তে সাহায্য করছি। হাউস নাম্বার 1, দেখ হাউস নাম্বার 1 এর দিকে তাকা, সবাই কোশ্চেন দিকে তাকা। হাউস নাম্বার 1, স্যার হাউস নাম্বার 1 এ কি দিয়েছে? ধরুন ফাঁকা দিয়েছে, ড্যাশ দিয়েছে, ড্যাশ। দেখ ইন্টারেস্ট অন লোন টেকেন, দেখ লোন নিয়েছিস কেন? কনস্ট্রাকশন অফ দা হাউস, দেখ দিয়েছিস কনস্ট্রাকশন অফ দা হাউস, কিন্তু কনস্ট্রাকশন অফ দা হাউস হাউস নাম্বার 1 এ আছে, টাকা আছে। তাহলে কি হাউস নাম্বার, আমি কি বলবো, হাউস নাম্বার 1 এ কি লোন নিয়েছি কি নেই? নেই, তাহলে ইন্টারেস্ট অন লোন হবে না। ড্যাশ হয়ে গেল, এটা নিয়ে হয়ে গেল आंसर। কি বলতে বললাম তো, প্রথম বাড়ি কমপ্লিট। তো জানতে হবে কথাগুলো, ঠিক আছে। এবার হচ্ছে হাউস 2 করব, ঠিক আছে। আরম্ভ কর হাউস 2, তারপর আমি বলে দিচ্ছি। এবার হাউস নাম্বার 2 করব কি, টেনেন্ট বিজনেস। টেনেন্ট মানে জানিস, টেনেন্ট মানে জানিস তো? টেনেন্ট মানে কি জানিস? টেনেন্ট মানে ভাড়াটিয়া। তাহলে ভাড়াটিয়া বলে তার মানে কি হবে? লেট আউটের নিয়মই হবে ভাড়াটিয়া বলে। তাহলে প্রথমে লিখে একটা করে মিউনিসিপাল ভ্যালু, প্রথমে লিখ মিউনিসিপাল ভ্যালু। দেখ তো কত বলেছে অঙ্কে, কত বলেছে? 30,000 টাকা। মিউনিসিপাল 30,000 টাকা প্রথমবারে লিখলাম। তার ফেয়ার রেন্ট কত বলেছে? ওকে, ফেয়ার রেন্ট বা স্ট্যান্ডার্ড রেন্ট কিছুই দেয়নি, তাই তো? আমি লিখছি নেই তো নেই, আমি লিখছি ফেয়ার রেন্ট এ নেই, ঠিক আছে তো। তারপর স্ট্যান্ডার্ড রেন্ট এ নেই, তাহলে কত হবে? 30,000 দিতে হবে। এটা হচ্ছে স্টেপ 1, লেখ স্টেপ 1। এটাকে কি বলে? রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। স্টেপ 2 কি ছিল? অ্যানুয়াল রেন্ট, তাই তো? তো কোশ্চেন পড়ে বল অ্যানুয়াল রেন্ট কত বলেছে? 36,000 বলে দিই। অ্যানুয়াল রেন্টই বলেছে কথাটা? না, অ্যানুয়াল রেন্ট বলে রেন্ট রিসিভ বলেছে, রেন্ট রিসিভ বাই 36। কিন্তু আবার দেখতে ভ্যাকেন্ট বলেছে কিনা, ভ্যাকেন্ট বলেনি, ভ্যাকেন্ট তো বলেনি। তার মানে এখানে রেন্ট রিসিভটাই অ্যানুয়াল রেন্ট, ঠিক আছে। 36,000, তাহলে বড় কোন? 36। এটাকে কি বলে? স্টেপ 3 কি লিখবে? স্যার গ্রস অ্যানুয়াল ভ্যালু, ঠিক আছে। এর থেকে কি মাইনাস, আচ্ছা ব্র্যাকেট একটা কথা এটা আগের নম্বরে লেখা আছে, শিখেছি, সেটা লিখতে হবে তোকে। হায়ার অফ স্টেপ 1 এন্ড স্টেপ 2। আচ্ছা তোরা ফটোগুলো কোন গ্রুপে পাঠালি? বিকম জেনারেল গ্রুপে পাঠালি তো? ঠিক আছে। হায়ার অফ স্টেপ 1 এন্ড স্টেপ 2 লেস, এর থেকে লেস করব মিউনিসিপাল ট্যাক্স or any other tax paid by the owner, municipal tax or any other tax paid by the owner। আচ্ছা, এখানে একটা কথা বলতে খুব আমার ইচ্ছা করছে, কারণ আমি বারবার বলছি আমি জানি না
কোন অঙ্কে পাবো মিউনিসিপাল ট্যাক্স রিলেটেড। এখানে কি লিখেছে, মিউনিসিপাল ট্যাক্স, ঠিক আছে, অর এনি আদার ট্যাক্স পেড বাই দ্য ওনার, মানে মিউনিসিপাল ট্যাক্স মালিককেই দিতে হবে। সাপোজ ধর তোকে আমি বলছি, একটা এক্সাম্পল বলছি, কি বলেছে জানিস, বলছে মিউনিসিপাল ট্যাক্স, শুনছিস তো, বলছে 5000 পে, শুনছিস তো 5000 পে, বলছে টেনেন্ট 1000 টাকা দিয়ে দিয়েছে, তাহলে মালিক কত দিয়েছে, বলেছে মিউনিসিপাল ট্যাক্স পেড 5000 টাকা, পাশে বলেছে পেড বাই টেনেন্ট, বলেছে অফ হুইচ এর মধ্যে পেড বাই টেনেন্ট 1000, তাহলে মালিক কত দিয়েছে 4000, তাহলে সেক্ষেত্রে তোকে 4000 টাকা, তাহলে বুঝতে লাইনটা কি, মিউনিসিপাল ট্যাক্স মালিক যত টাকা দেবে তত টাকাই ডিডাকশন পাবে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টটা কি স্যার, 2 নম্বর পয়েন্ট হচ্ছে মিউনিসিপাল ট্যাক্স প্রিভিয়াস ইয়ারে, মানে শুনিস কিন্তু মিউনিসিপাল ট্যাক্স প্রিভিয়াস ইয়ারে যত টাকা পেমেন্ট হবে তত টাকাই ডিডাকশন হবে। স্যার মানেটা বুঝলাম না, আমি বলছি শোন, আমাদের প্রিভিয়াস ইয়ার কত 21-22, শুনছিস তো, আমাদের প্রিভিয়াস ইয়ার কত 21-22, ধর আমি ধর ওনার, আমি ধর বাড়ির ওনার, আমি মিউনিসিপাল ট্যাক্স ধর এটা 21-22 তো, 21-22 এই মিউনিসিপাল ট্যাক্স দিয়েছি কত জানিস, 15000 টাকা, সাপোজ 15000 টাকা, 15000 টাকা দিয়েছি, 21-22 দিয়েছি 15000 টাকা। স্যার ব্যাপারটা একটু ভালো করে বলুন, আমি ডিটেইলসে বলছি। অ্যাকচুয়ালি আমার এই বছর না 15 দেওয়ার কথা ছিল না, এই বছর আমার দেওয়ার কথা ছিল 12000 টাকা, এই বছর দেওয়ার কথা ছিল 12000 টাকা। স্যার আপনি তাহলে 15 দিয়েছেন কেন? আরে মনে কর আমি 3000 টাকা অ্যাডভান্স দিয়ে দিয়েছি, বা মনে কর না আমার আগের বছর 3000 টাকা বাকি ছিল দিয়ে দিয়েছি, তাহলে মেন কথা এই বছর কত দিয়েছি, এটা হচ্ছে ভাইটাল কথা। তা বুঝতে পারলে কি বললাম, দেখবেন মিউনিসিপাল ট্যাক্সের ডিডাকশন পাবে না পেড বেসিসে, এই যে দুটো কথা বলে দিলাম, আর এখানে এই রিলেটেড আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। তাহলে মাথায় রাখতে হবে মিউনিসিপাল ট্যাক্স প্রিভিয়াস ইয়ারে যত টাকা পেমেন্ট করবে তত টাকাই ছাড় পাবে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টটা কি, মিউনিসিপাল ট্যাক্স ওনারকেই দিতে হবে, ব্যাস আর কিছু না। তো এই দুটো জিনিস জেনে রাখলে তারপরে ভুল হওয়ার সম্ভাবনা। আমি কি বলছি, কোন কোন জায়গায় ওরা তোকে ঘাবড়ে দিতে পারে, তুই বলবি স্যার আপনি তো ডাইরেক্ট করেছেন মিউনিসিপাল ট্যাক্স 10% ছিল, সবকিছুই তোকে করে যেতে হবে, বুঝতে পারছিস? এখানে কি বলেছে বল, মিউনিসিপাল ট্যাক্স এই বলেছে মিউনিসিপাল ট্যাক্স পেড বাই দ্য ওনার 3000, এখানে সিম্পল ওয়ার্ডে বলে দিয়েছে, এরকম সিম্পল ওয়ার্ড নাও বলতে পারে, বুঝতে পারছিস কি বলছি? তাহলে এক্ষেত্রে 3000 টাকা এখানে লিখে দিলাম, কিন্তু এরকম সিম্পল ওয়ার্ড নাও থাকতে পারে, 36 থেকে 3 বাদ দিয়ে 33000 টাকা, ঠিক আছে? অসুবিধা হলে বারবার বলছি, অসুবিধা হলে আমাকে বলবি, আমি ভয়েস পাঠিয়ে দেবো, কোনো সমস্যা নেই, সমস্ত ছোট ছোট ভয়েস পাঠিয়ে দেবো, ছোট ছোট একদম ধর 10 সেকেন্ড 15 সেকেন্ডে ভয়েস পাঠিয়ে দেবো, কি হয় সমস্ত ছোট ছোট নোট বলবি, আমি সব বলে দেবো, কোনো ডাউট থাকবে অঙ্ক আইতে করবি, ডাউট থাকলে আমাকে বলবি, আমি ভয়েস পাঠিয়ে দেবো। এই হলো, এটাকে বলা হয় কি নেট অ্যানুয়াল ভ্যালু, নেট অ্যানুয়াল ভ্যালু, ঠিক আছে, নেট অ্যানুয়াল ভ্যালু। এবার কি করতে হবে, এর থেকে লেস করতে হয় কি ডিডাকশন, আন্ডার সেকশন 24 প্রথমে হবে স্ট্যান্ডার্ড ডিডাকশন, কত হয় জানিস, 30%, কার উপর 33000 এর উপর 30% কত হয় 9900 না, পুরো কমন লাগছে, এইচএস এ এসেছিল মনে হয় একবার 9900, ঠিক আছে? এরপরে কি লিখবো, ইন্টারেস্ট অন লোন, দেখ তোকে বলি এটা কি বাড়ি, দেখ এটা কি বাড়ি, এটা সেলফ অকুপাইড বাড়ি না লেট আউট বাড়ি? আমি যখন সেলফ অকুপাইড বাড়ি করছিলাম ওখানে কি বলেছিলাম, এই বলেছিলাম দেখ এই কথা লিখেছিলাম না, PCRR লিখেছিলাম না, পারচেজ করার জন্য লোন নিলে ছাড় পাবো, কনস্ট্রাকশনের জন্য লোন নিলে ছাড় পাবো, রিপেয়ারের জন্য লোন নিলে ছাড় পাবো, রিকনস্ট্রাকশন সবকিছুর জন্য ছাড় পাবো, বোঝা গেল তো, বোঝা গেল তো? কিন্তু সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে কি বলেছিলাম, ম্যাক্সিমাম ইন্টারেস্ট অন লোন কত টাকা ছাড় পাওয়া যায়, ম্যাক্সিমাম 2 লাখ টাকা, না 2 লাখ টাকা, রিপেয়ারের ক্ষেত্রে 30000, রিপেয়ারের ক্ষেত্রে 30000, রিপেয়ারের ক্ষেত্রে 30000, কিন্তু কনস্ট্রাকশনের ক্ষেত্রে 2 লাখ টাকা। সেলফ অকুপাইড বাড়ির ইন্টারেস্ট অন লোনের নিয়মটা কি ছিল, যদি বাড়িটা তুমি রিপেয়ার করো তাহলে 30000, কিন্তু যদি কনস্ট্রাকশন করো তাহলে 2 লাখ টাকা, বুঝতে পারছিস তো? কনস্ট্রাকশন কিন্তু 2 লাখ টাকা। তো এবার এখানে লেট আউটের কথা বলছি, লেট আউটের নিয়ম কি, আপনি তো বললেন আপনি তো বললেন কনস্ট্রাকশনের জন্য হয় হচ্ছে আপনার 2 লাখ টাকা, কনস্ট্রাকশনের জন্য হয় 2 লাখ টাকা, ঠিক আছে? কি বললাম, কনস্ট্রাকশনের জন্য 2 লাখ টাকা, বুঝতে পারছিস তো? কনস্ট্রাকশনের জন্য হয় 2 লাখ টাকা, কিন্তু লেট আউটের কোনো লিমিট নেই, এই কথাগুলো মাথায় রাখতে পারিস। লেট আউট বাড়ির ক্ষেত্রে কোনো লিমিট হয় না, স্যার লিমিট হয় না মানে তো যত খুশি ইন্টারেস্ট দিতে পারিস, বুঝতে পারলি কি বললাম? মানে সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে 2 লাখ বলে একটা কথা বললাম তো, এখানে এরকম 2 লাখ লাখের ব্যাপার নেই, এখানে কোনো 2 লাখ লাখের ব্যাপার নেই, বুঝতে পারলি তো? বুঝতে পারছিস কথা, এই কথাগুলো কথা মনে রাখতে হবে। এবার বল 2 নম্বর বাড়িটার দিকে তাকা, 2 নম্বর বাড়িতে দেখ, দেখতে পাচ্ছিস ইন্টারেস্ট অন লোন থেকে, তুই লোন নিয়েছিস তার উপর ইন্টারেস্ট দিচ্ছিস। 1 নম্বর পয়েন্ট কি বলেছে,
ফর কনস্ট্রাকশন অফ দ্য হাউস, মানে বুঝতে পারছিস তো, কনস্ট্রাকশন মানে বুঝিস তো, বাড়ি তৈরি করা হচ্ছে। তাহলে লোনটা কেন নিয়েছিস? বাড়ি তৈরি করার জন্য। তা বাড়ি তৈরি করার জন্য যদি লোন নিস তাহলে তো ইন্টারেস্টটা কিছু হবে। সেলফ অকুপেটেড ক্ষেত্রে ম্যাক্সিমাম 2, কিন্তু স্যার লেট আউটের ক্ষেত্রে স্যার কোনো লিমিট নেই। তার মানে এখানে কত টাকা দিয়েছে? 3000 টাকা দিয়েছে, 3000 টাকা দিয়েছে, তাহলে ইন্টারেস্টের লোন 3000ই হবে। কিন্তু এখানে সমস্যা হয়নি। সাপোজ ধর এখানে 3000 টাকার জায়গায় যদি 2,03,000 থাকতো তাহলে কি করতাম? 2,03,000 লিখতাম লেট আউটের ক্ষেত্রে। স্যার যদি এটা সেলফ অকুপেটেড থাকতো 2,03,000 সেক্ষেত্রে লিখলাম, সেক্ষেত্রে 2,00,000 টাকায় থেমে যেতাম। বুঝতে পারছিস? এই জিনিসগুলো ছোট ছোট জিনিস মিস্টেক হয়, এই ছোট ছোট জিনিসগুলো তোকে জেনে রাখতে হবে। 9,900 আর 3,000 কত হচ্ছে? 12,900 বাদ দিয়ে পাঠিয়ে শেষ হয়ে গেল। তাহলে এখানে কিন্তু আমি অনেকটা সময় নিয়ে বোঝাচ্ছি ইন্টারেস্ট লোনটা নিয়ে, ঠিক আছে? তো বল, প্রচুর দেখা গেছে যে স্টুডেন্টরা প্রচুর ভুল করে ইন্টারেস্ট লোনে, এই ছোট ছোট জিনিসে কি ভুল করে দেয়। দেখা গেল কি হয় জানিস তো, তার বলে দিয়েছে ইন্টারেস্ট অন লোন টেকেন ফর পারপাস অফ রিপেয়ার, রিপেয়ার এর জন্য লোন নিয়েছে। এবার অঙ্কে বলে দিয়েছে ইন্টারেস্ট অন লোন 35,000 টাকা, ও না বুঝে ওখানে 35 লিখে দেবে, এটা ভুল হয়ে গেল। কেন ওখানে 30 লিখতে হবে, এটা মাথায় রাখতে হবে। এবার বললো ইন্টারেস্ট অন লোন টেকেন, ভালো করে শোন, ইন্টারেস্ট অন লোন টেকেন ফর দ্য পারপাস অফ কনস্ট্রাকশন, কিন্তু লেট আউট বাড়ি লেখা ছিল, দেখা আছে ওখানে 3 লাখ লেখা আছে, ওখানে ভুল করেছে, যে 2 লাখ টাকা নিয়ে ভুল, 3 লাখ নিতে হবে। এই জিনিসগুলো ছোট ছোট জিনিস মিস্টেক, এই মিস্টেক গুলো ক্লিয়ার করতে হবে, মিস্টেক গুলো পাওয়া চলবে না। কত যেটা থেকে বাদ দিয়ে কত হয়েছে বল? এটা থেকে এটা বাদ দিয়ে কত হয়েছে? 33 থেকে 12 বাদ দিলে হয় 21, 21 থেকে 900 বাদ দিলে 20,100। তাহলে বুঝতে পারলি দুটো বাড়ি হলো। 3 নম্বর বাড়িটা করব হাউস 3, হাউস 3 টা নিয়ে নিয়ে দেখ, হাউস নম্বর 3 আমি অলরেডি করে নিয়েছি, জাস্ট একটু বলে দিচ্ছি, বোঝানোর কিছু নেই, ফরম্যাট তো একই হবে। টেনেন্ট রেসিডেন্স দিলে, টেনেন্ট রেসিডেন্স মানে ওই লেট আউট। তো মিউনিসিপাল ভ্যালু কোশ্চেনে বলেছে 20,000 লিখে দিয়েছি, ফেয়ার রেন্ট নেই তাই এনে লিখেছি, স্ট্যান্ডার্ড রেন্ট নেই এনে লিখেছি, করে 20,000 টাকা হয়ে গেল স্টেপ 1 রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। স্টেপ 2 অ্যানুয়াল রেন্ট বলে দিয়েছে 24,000 টাকা, দুটোর মধ্যে বড় কত? 24,000, এটা হয়ে গেল গ্রস অ্যানুয়াল ভ্যালু স্টেপ 3। তাহলে কি লিখেছি? হায়ার অফ স্টেপ 1 এন্ড স্টেপ 2। এর থেকে মিউনিসিপাল ট্যাক্স বাদ দেবো, মিউনিসিপাল ট্যাক্স বলে দিয়েছি আমরা 2, 24 থেকে 2 বাদ দিলে 22 হলো নেট অ্যানুয়াল ভ্যালু। এবার ডিডাকশন করব 124, স্ট্যান্ডার্ড ডিডাকশন 30% হয়, এই 22 এর 30% করলে 6,600। এবার ইন্টারেস্ট অন লোন এখানে ড্যাশ দিয়েছি, এখন তোরা বলি স্যার কোশ্চেন পড়লাম এখানে না ইন্টারেস্ট অন লোন দিয়েছে তো 1,500 টাকা, আপনি কেন ড্যাশ দিলেন? কারণ আছে, আমি লোনটা কেন নিয়েছি? রিলেটিভ ম্যারেজ, আমাদের যে 4টে পয়েন্ট বললাম PCRR, এর মধ্যে কি রিলেটিভ, এখানে রিলেটিভের ম্যারেজের জন্য লোন নিলে ছাড় পাওয়া যায় না, এই কারণের জন্য আমি আসলো না। তো অনেকে যদি এই নিয়মটা না জানে সে নিয়ে নেবে, সে তো নিয়ে নেবে, সুতরাং আমাকে নিয়মগুলো প্রপারলি জানতে হবে। তাহলে হয়ে গেল 6, এখানে ড্যাশ হয়ে গেল 6,600, এটা যোগ করে এটা থেকে বাদ দিয়ে 15,400, তাহলে তিনটে যোগ করে কত হচ্ছে? 35,500 টাকা। এটা হলো তোমার ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, শেষ। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ওকে। দেখ 2016 সালে জেনারেলে যে অঙ্কটা এসেছিল হাউস প্রপার্টি থেকে, বেশি পড়ার দরকার নেই, আমাদের হাউস নাম্বার 1 ডাইরেক্ট চলে যায়। হাউস নাম্বার 1, হাউস নাম্বার 2, হাউস নাম্বার 3। হাউস নাম্বার 1টা কি জন্য ব্যবহার করা হয়? হাউস নাম্বার 1টা লেট আউট, আর হাউস নাম্বার 2টা সেলফ অকুপাইড, ঠিক আছে? আর হাউস নাম্বার 3টা ইউজ ফর ওন বিজনেস। একটু বলে দিই কথাটা, হাউস নাম্বার 1টা লেট আউট তো অঙ্ক করব, কোনো সমস্যা হবে না। আর হাউস নাম্বার 2টা সেলফ অকুপাইড, এটা জানিস তো কোথা থেকে আরম্ভ করতে হয়। রইল বাকি হাউস নাম্বার 3, কি বলেছে? ইউজ ফর ওন বিজনেস। দেখ নিজের বাড়িতে যদি ব্যবসা করি এটা হাউস প্রপার্টিতে আসে না, ঠিক আছে? হাউস প্রপার্টিতে আসে, তার মানে কটা বাড়ি করতে হবে? 1 আর 2 করতে হবে, আর 2 নম্বর বাড়িটাতে এক লাইন লিখতে হবে, রইল বাকি হাউস নাম্বার 1ই করতে হবে, ঠিক তো? তাহলে দেখ অঙ্কটা আরম্ভ করি। হাউস নাম্বার 1, হাউস নাম্বার 1 কি লিখবো? এটা হাউস নাম্বার 1 লিখবো লেট আউট, লেট আউট বাড়ি। আচ্ছা, আমি বারবার বলেছি হাউস প্রপার্টির অঙ্ক করার আগে দেখতে হবে কোন শহরে বাড়িটা আছে। হাউস নাম্বার 1 কোন শহরে আছে? কলকাতা। আর কলকাতায় বাড়ি হলে গ্রস মিউনিসিপাল হলে, এটা মাথার মধ্যে পুরো গেঁথে নি। যদি মেট্রো সিটিতে বাড়ি হয় তাহলে গ্রস লাগবে। কি বললাম? মেট্রো সিটিতে বাড়ি হলে কি মিউনিসিপাল লাগবে? গ্রস মিউনিসিপাল লাগবে। বারবার বলছি মেট্রো সিটিতে বাড়ি হলে গ্রস মিউনিসিপাল ভ্যালু লাগবে, যদি বলে না দেয় তাহলে ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? এটা বলে দিলাম।
এটা আমি বলে দিলাম। প্রথমে লিখে গ্রস মিউনিসিপাল ভ্যালু, বলে দিয়েছে, ঝামেলা নেই। গ্রস মিউনিসিপাল ভ্যালু কত টাকা দিয়েছে? 3 লাখ টাকা। এখানে প্রথম করে লিখে দিলাম 3 লাখ টাকা। তারপরে লিখতে হবে ফেয়ার রেন্ট কত দিয়েছে? 2,80,000। বড় কোনটা? 3 লাখ। এর থেকে লিখবো স্ট্যান্ডার্ড রেন্ট। আছে অঙ্কে কিছু? না, নেই তো। না দিয়ে কি লিখতে শিখিয়েছি? NA। তাহলে 3 লাখ টাকায় বলবে এখানে। এটা হয়ে গেল আমার স্টেপ 1। এটাকে বলে স্টেপ 1। কি বলে? আমি পুরো লিখলাম না, আরইআর লিখলাম। বুঝতে পারলি আরইআর মানে? রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। তোরা পুরোটাই লিখ, রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। এবার লিখবো স্টেপ 2। এবার লিখবো স্টেপ 2। কি লিখবো? অ্যানুয়াল রেন্ট। কোশ্চেন করে দেখতে হবে অ্যানুয়াল রেন্ট বলেছে কিনা। অ্যানুয়াল রেন্ট বলেছে? বলছে অ্যানুয়াল রেন্টই বলছে স্যার। কত বলছে অ্যানুয়াল রেন্ট? 3,60,000। তাহলে লিখে 3,60,000 সেকেন্ড ঘরে। নিয়ম কি স্যার? দুটোর মধ্যে এটা বড়। বড় কোনটা? 3,60,000। দুটোর মধ্যে বড় কোনটা? 3,60,000। ঠিক আছে? এটাকে কি বলে? স্টেপ 3। দেখেছিস? আচ্ছা একটা জিনিস লক্ষ্য করি, প্রতিটা অঙ্কে একই জিনিস হচ্ছে, আলাদা কিছুই হচ্ছে না। স্টেপ 3 এটাকে কি বলে? এটাকে বলে হায়ার অফ স্টেপ 1 এন্ড স্টেপ 2। হায়ার অফ স্টেপ 1 এন্ড স্টেপ 2। এর থেকে লেস করতে হয় কি? লস ডিউ টু ভ্যাকেন্সি। লস ডিউ টু ভ্যাকেন্সি। লস ডিউ টু ভ্যাকেন্সি। কমাস ভ্যাকেন্সি ছিল অঙ্কটায়? 2 মাস। 2 মাস ভ্যাকেন্সি ছিল। তার মানে তোরা বুঝতেই পারছিস, নতুন করে বলার কিছু নেই। অ্যানুয়াল রেন্ট 3,60,000। তো অ্যানুয়াল রেন্ট মানে কি? 12 মাসে 3,60,000। তাহলে 2 মাসে কত? সিম্পল সিম্পল। 3,60,000 পেয়েছি 12 মাসে, তাহলে 2 মাসে কত? তাহলে 60,000 টাকা। 3,60,000 থেকে 60 বাদ দিলে কত হবে স্যার? 3 লাখ টাকা। এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় গ্রস অ্যানুয়াল ভ্যালু। গ্রস অ্যানুয়াল ভ্যালু। ঠিক আছে? এর থেকে লেস করব কি? ডিডাকশন, সরি মিউনিসিপাল ট্যাক্স। মিউনিসিপাল ট্যাক্স এর থেকে লেস করব মিউনিসিপাল ট্যাক্স or any other tax. Municipal tax or any other tax paid by the owner. তো এটা একটু শুনে নে, যারা জানিস না একটু শুনে নে। মিউনিসিপাল ট্যাক্স কি করবে? এখানে প্রশ্ন হলো কত পার্সেন্ট কি বলছে? মিউনিসিপাল ট্যাক্স কত বলছে? বল 10% করতে হবে। 10% 10% করতে বলছে। কার উপর 10% করব? বল বল বল, কার উপর? হ্যাঁ, নেট। ও ঠিক বলেছে, ও ঠিক বলেছে। মিউনিসিপাল ট্যাক্স চার্জ করতে হয় নেটের উপর। নেটের উপর চার্জ করতে হয়। মিউনিসিপাল ট্যাক্স চার্জ করতে হয় নেটের উপর। ঠিক আছে? মিউনিসিপাল ট্যাক্স চার্জ করতে হয় নেটের উপর। নেট তো বল না, বল না, আমাকে বল না। এখানে কি, এখানে কোন মিউনিসিপালিটি দিয়েছে? কোন মিউনিসিপালিটি দিয়েছে? এই দেখ না, এখানে দেখ কোশ্চেনটা দিকে দেখা, কোন মিউনিসিপালিটি দিয়েছে? এটা 3 লাখ টাকা গ্রস দিয়েছে। এটা কি নেট দিয়েছে কি? এটা নেট দিয়েছে না। তাহলে নেটের উপর 10% চার্জ করব। তাহলে 3 লাখ টাকা গ্রস। স্যার নেট করবেন কি করে? নেটটা শিখিয়েছিলাম, আমি আবার মনে করাচ্ছি। নেট করব কি করে? এখানে যে 10% তোর ভুল করেও এই অ্যানসার দিবি না। মিউনিসিপাল ট্যাক্স কার উপর চার্জ হয় এটা মাথার মধ্যে গেঁথে নিতে হবে। কার উপর চার্জ হয়? নেটের উপর। মিউনিসিপাল ট্যাক্স নেটের উপর চার্জ করতে হয়। নেটের উপর মিউনিসিপাল ট্যাক্স নেটের উপর চার্জ করতে হয়। তো কোশ্চেন, এই যে পুরো কোশ্চেনটার মধ্যে এখানে কোথাও নেট মিউনিসিপাল দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছিস না। তাহলে এটা কি? এই 3 লাখ টাকা তো মিউনিসিপাল কি? মিউনিসিপাল কি? গ্রস। গ্রস থেকে নেট করতে হয়। স্যার কি করে করতে হয়? গ্রস এর সঙ্গে যদি তুই 10% বাদ দিস, শুনছিস তো? গ্রস থেকে 10% বাদ দে। আরো শর্টকাট টেকনিক বলে দিচ্ছি, মনে রাখার নিয়ম। এই দেখ নেট কি করে বের করতে হয়, ছোট করে দেখাচ্ছি। নেট মিউনিসিপাল ভ্যালু কি করে বের করতে হয়? দেখ এটা কি করে বের করতে হয়, কি করে বের করতে হয়। গ্রস মিউনিসিপাল ভ্যালুর সাথে যদি তুই 9/10 করিস, বুঝতে পারলি? কোন জায়গায় অসুবিধা হলে লিখে রাখ, লিখে রাখ। হাউ টু ক্যালকুলেট নেট মিউনিসিপাল ভ্যালু। যদি অসুবিধা হয় এক জায়গায় লিখে রাখ। যারা জানিস তো জানিস, আর যে জানিস না সে লিখে রাখ। হাউ টু ক্যালকুলেট নেট মিউনিসিপাল ভ্যালু। ঠিক আছে তো? লিখে রাখ হাউ টু ক্যালকুলেট নেট মিউনিসিপাল ভ্যালু। হ্যাঁ, জিএমভি ইনটু 9/10 হয়ে গেল। বুঝতে পারলি তো? নেট কি করে বের করতে হলো। তাহলে স্যার জিএমভি তো 3 লাখ টাকা ছিল, জিএমভি 3 লাখ টাকা ছিল, এর উপর 9/10 করলাম। বুঝতে পারলি তো? নেট বেরিয়ে গেল, নেট বেরিয়ে গেল। এবার তুই 10% চাপিয়ে দে।
তো আমি জানি এই অঙ্কটা কেন করা, অ্যাকচুয়ালি অঙ্কটা করার তো ইচ্ছা ছিল না। এই অঙ্কটা কিসের জন্য অঙ্ক করেছি জানিস? শুধুমাত্র এইটার জন্য, আর কিচ্ছু না। বুঝলি তো? তাহলে তাহলে আশা করি বুঝতে পারলি তো এই অঙ্কটা কেন করেছি, ইচ্ছা করে এই টপিকটার জন্য, পয়েন্টের জন্যই করেছি। তাহলে 3 লাখে 9 এর 10 করলে কত হয়? 2,70,000 ইনটু 10 পার্সেন্ট 27,000 টাকা। এটা অনেক 27 বেরিয়েছিল। আর তুমি বলে এক্সট্রা না, ঠিক আছে। তাহলে বাদ দিয়ে কত হলো? 2,73,000, 2,73,000। এটাকে বলা হয় কি? নেট অ্যানুয়াল ভ্যালু, নেট অ্যানুয়াল ভ্যালু, নেট অ্যানুয়াল ভ্যালু, ঠিক আছে? হয়ে গেল। এবার কি করব? এর থেকে লিখবো লেস ডিডাকশন, লেস ডিডাকশন আন্ডারস্ট্যান্ড 24। প্রথমে কি লিখবো? স্ট্যান্ডার্ড ডিডাকশন, স্ট্যান্ডার্ড ডিডাকশনের উপর 30%। কত কি? 2,73,000 30%। কত বেরিয়েছে? 81,900। এবার করব ইন্টারেস্ট অন লোন, ইন্টারেস্ট অন লোন। দেখি ইন্টারেস্ট অন লোন কি বলেছে। এখানে দেখ ইন্টারেস্ট অন লোন 20,000 টাকা দিয়েছে। দেখ কোনো ঝামেলা নেই। এখন তুই বলিস স্যার কেন লোন নিয়েছে, তুই বলতো কেন লোন নিয়েছে। আরে লোন তো 4টে পারপাসের জন্য লোন নিতে পারে: পারচেজ, কনস্ট্রাকশন, রিপেয়ার, রেনোভেশন। এই 4টে পারপাসের লোন নিলে ছাড় পাওয়া যায়। তাহলে এখানে 20,000 টাকা লোন নিয়েছে, কিসের জন্য লোন নিয়েছে কিছু বলেছে কোশ্চেনে? কিছু। তাহলে তুই নিশ্চয়ই উল্টো পাল্টা অ্যাজাম্পশন করবি। তুই ধরে নিবি 4টে পারপাসেই লোন নিয়েছিস। তো সুতরাং এই জিনিসগুলো তোকে মাথায় রাখতে হবে। ইন্টারেস্ট অন লোন 20,000 টাকা। তাহলে কত হচ্ছে যোগ করে? 1,01,900। এটা থেকে মাইনাস করে বাইরে ফেলে দে। কত? 1,71,100। তাহলে এটা হয়ে গেল। তাহলে কোন বাড়িটা হয়ে গেল? হাউস 1। এবার হাউস নাম্বার 2 করব। কি ছিল এটা? এটা ছিল সেলফ অকুপাইড। আচ্ছা, এই অঙ্কটা একটু বলে দিই, তাহলে আমার ওই আরেকটা অঙ্ক না করালেও চলবে। একটা কথা বলে দিলে আরেকটা অঙ্ক না করা চলবে, তো জানিস তো বলে দিচ্ছি। এই যে অঙ্কটা করলাম, তাই না? বাড়িটা কোন শহরে ছিল? বাড়িটা কোন শহরে ছিল? মানে মেট্রো সিটি, মেট্রো সিটি। মানে কলকাতায় থাকবে, নাও থাকতে পারে, তো মেট্রো সিটি বললেই হলো। মেট্রো সিটিতে বাড়িটা ছিল, ঠিক তো? শুনছিস তো? মেট্রো সিটি বাড়িটা ছিল। আর কি বলেছিল কোশ্চেনে? কোন মিউনিসিপাল বলে দিয়েছিল? গ্রস বলে দিয়েছিল। স্যার এখন মনে প্রশ্ন রাখতে পারে, অন্য আরেকটা অঙ্ক দেখলে দেখবি এই পয়েন্টটা বলে দিয়েছে, গ্রস দেয়নি। ধর এই অঙ্কটাই গ্রস না দিয়ে যদি বলে তো নেট মিউনিসিপাল ভ্যালু, বলতে পারতো, বলতে পারতো। শুনছিস তো? মন দিয়ে শুনিস কিন্তু, তুই 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 শুনিস কিন্তু, স্পেশালি তুই শুনিস কিন্তু, এটা শুনিস কিন্তু। তো বলছে এখানে ধর বাড়িটা মেট্রো সিটিতে বাড়িটা দিয়েছে, মেট্রো সিটিতে বাড়িটা দিয়েছে। মেট্রো সিটিতে বাড়ি হলে কোন মিউনিসিপাল লাগে? গ্রস। ধর কোশ্চেনে গ্রস না দিয়ে একটা অঙ্ক হুমন্ত বাইতে ওখানে লিখে দিয়েছে নেট মিউনিসিপাল ভ্যালু, ঠিক আছে? তাহলে নেট থাকলে কি করতে হবে? তোর এখানে গ্রসই লিখতে হবে, মানে নেট থেকে গ্রসে নিয়ে যেতে হবে। নেট থাকলে ওটাকে গ্রসে নিয়ে যেতে হবে। তাহলে কি করে করতে হয়? নেট থেকে গ্রসে আমি কি লিখলাম? গ্রস থেকে নেট যেতে গেলে কি করলাম? 9/10 মাল্টিপ্লাই করলাম। তাহলে নেট থেকে গ্রসে যেতে গেলে উল্টে দেব, 10/9, 10/9। এটা মাথায় রাখবে, 10/9। ব্যাস, আর কিছু নতুন না, আর কিছু না, আর কিছু না। তো ওই অঙ্কটা হয়ে যাবে অটোমেটিক। একটা পয়েন্ট জানলে এই অঙ্কটা হয়ে যাবে। এটা একটু বলে দিই। তা হাউস নাম্বার 2 হয়ে গেল সেলফ অকুপাইড। লিখবো নেট অ্যানুয়াল ভ্যালু। সেকেন্ড ঘরে লিখবো নীল। এর থেকে লিখবো লেস ডিডাকশন আন্ডার সেকশন 24। একটাই আসবে, ইন্টারেস্ট অন লোন। দেখ তো সেকেন্ড বাড়ি ইন্টারেস্ট অন লোন কত বলেছে? স্যার 15,000। শেষ, অঙ্ক শেষ। নীল থেকে 15,000 বাদ দিলে মাইনাস 15,000। তাহলে 1,71,100 থেকে 15,000 টাকা বাদ দে, তাহলে অঙ্ক শেষ। 1,56,100, ঠিক আছে? ইনকাম ফর হাউস কোয়ার্টি কত হলো? 1,56,100। লেখ 1,56,100। এটা হচ্ছে ইনকাম ফ্রম হাউস কোয়ার্টি। শেষ হয়ে গেল। তো গেল দেখ, শোন
এখন যেটা অঙ্ক করাবো এটা করলেই আমরা শেষ করে দিচ্ছি, আর করবো না। 2015 সালে জেনারেলের অঙ্কটা করছি। কোশ্চেনটা পড়ছি একটু, হ্যাঁ একটু মন দিয়ে শুনিস কিন্তু। বলছে মিস্টার সুদীপ্ত রয় ইজ দ্য ওনার অফ 2 হাউস ইন কলকাতা। কোশ্চেনটা দিচ্ছি, দাঁড়া কোশ্চেন নেই তোর কাছে, তো বুঝতে পারলি তো? কোশ্চেনটা পেয়ে গেছিস তাহলে? তো কি বলেছে আরেকবার পড়ি। মিস্টার সুদীপ্ত রয় হচ্ছে দুটো বাড়ির মালিক। কোথায়, কোন শহরে জানিস? হাউস প্রপার্টির অঙ্ক করতে দিলে না পরীক্ষায় শহরটা বলে দেবে। হাউস প্রপার্টির অঙ্ক যখনই করতে দেবে তুই এটা ভাব, সিটি তোকে বলে দেবে। এবং তুই এটাও আশা কর, আমার মন বলছে হাউস প্রপার্টির অঙ্ক যদি দেয় তোর পরীক্ষায়, ও তোকে মেট্রো সিটির মধ্যেই অঙ্ক দেবে, এরকম একটা এক্সপেকটেশন আছে, মেট্রো সিটির অঙ্ক দেবে, ঠিক আছে? তো এখানে কি বলেছে, কলকাতা বলে দিয়েছে। এইমাত্র কিছুক্ষণ আগে আগের অঙ্কটা করার সময় বললাম, যদি কলকাতায় বাড়ি থাকে তাহলে কোন মিউনিসিপাল ভ্যালু ক্যালকুলেট করতে হয়? গ্রস মিউনিসিপাল ভ্যালু ক্যালকুলেট করতে হয়। তো এখানে তো গ্রস মিউনিসিপাল ভ্যালু দিয়েই দিয়েছে, কোনো সমস্যা আছে তাহলে? কোনো সমস্যা নেই। আচ্ছা এবার আমাকে বল, মিউনিসিপাল ট্যাক্স কোন ভ্যালুর উপর ক্যালকুলেট করতে হয়? মিউনিসিপাল ভ্যালু মানে সরি মিউনিসিপাল ট্যাক্স কোন ভ্যালুর উপর চার্জ করতে হয়? নেট মিউনিসিপাল ভ্যালু। তো নেট তো দেয়, গ্রস দিয়েছে, তাহলে গ্রসের সঙ্গে কি করলে নেট হবে? 9/10, মনে রাখতে হবে 9/10, 9/10। গ্রসের সাথে নেট করতে গেলে 9/10 করতে হবে, ঠিক আছে তো? তাহলে এটা মনে রাখতে হবে এগুলো, ঠিক আছে তো? এগুলো স্যার পরীক্ষায় দিয়ে দেবে না, কোনোদিনই পরীক্ষায় দেবে না, এগুলো আমাকে মনে রাখতে হবে। হয়ে গেল এত অবধি। এইগুলো তো করবো অঙ্কটা, আমি অঙ্কটা করছি পরে, কারণ অঙ্কটা তোরাও পারবি করতে। অ্যাকচুয়ালি এই অঙ্কটা কেন করাচ্ছি? এই অঙ্কটা ইন্টারন্যাশনাল লোনের জন্য করাচ্ছি। তাই আমি কি করবো আগে জানিস, ইন্টারন্যাশনাল লোনের ওয়ার্কিংসটা করে দেবো। বুঝতে পারছিস তো কি বললাম? এটা খুব ভাইটাল এবং খুব ভালো করে বুঝবি ইন্টারন্যাশনাল লোনের ওয়ার্কিংসটা, খুব ভাইটাল, ভালো করে বুঝবি। দরকার হলে বাইরে থেকে ইন্টারন্যাশনাল লোনের ওয়ার্কিংসটা তার একবার করবি, ঠিক আছে? কি বলছে পড়ছি অঙ্কটা, হ্যাঁ। অন 1770, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট শেখাচ্ছি, হ্যাঁ। আমি বারবার বলছি, যদি তোদের হাউস বডি জেনারেল যদি খুব টাফ করে, ইন্টারন্যাশনাল লোন যদি দেখে যাস আর কোনো টাফ হবে না। এটাই একটু অনেকের অসুবিধা হয়। 1770 মিস্টার রয় টুক আ লোন, মানে এত তারিখে মিস্টার রয় একটা লোন নিয়েছে। কত টাকা স্যার? 10 লাখ টাকা লোন নিয়েছে। কত পার্সেন্ট ইন্টারেস্ট? 12% ইন্টারেস্ট। কেন লোন নিয়েছে? কেন কেন? কনস্ট্রাকশন করার জন্য। আর সব সময় ভাববি ইন্টারন্যাশনাল লোন যদি এরকম যে বড় যেটা বললো না কঠিন হবে ইন্টারন্যাশনাল লোন, ও কনস্ট্রাকশনের জন্যই দেবে। এটা কনস্ট্রাকশনই থাকবে, অন্য কোনো লেখা থাকবে না। কনস্ট্রাকশন করার জন্য লোন নিয়েছে 10 লাখ টাকা, এত তারিখে 12% রেট অফ ইন্টারেস্ট। কোন বাড়ির জন্য, কোন বাড়ির জন্য লোনটা নিয়েছে? হ্যাঁ বল। হাউস নাম্বার 2 করার জন্য লোন নিয়েছে। এন্ড দ্য কনস্ট্রাকশন ওয়াজ কমপ্লিটেড, মানে বাড়িটা কবে কমপ্লিট হয়েছে? 17 সালে লোন নিয়ে 19 সালে বাড়িটা কমপ্লিট করে দিয়েছিস, ঠিক আছে? বলছে অ্যাজ অন 31/22 দ্য লোন রিমেন আনপেড। স্যার মানে লোনের টাকা শোধ করতে পারিস না এখন? আরে লোনের টাকা কি করে শোধ করবি? তোর 19 সালে বাড়ি কমপ্লিট হয়ে যাবে, লোন শোধ করতে তো টাইম লাগে। তো 2 বছরের মধ্যে কি করে শোধ হবে? তো এই জেনারেলি শোধ হয়নি। হি অলসো পেড 5000 ইন্টারেস্ট অন লোন। ও হাউস নাম্বার 1 এর জন্য, ভালো করে শোন, হাউস নাম্বার 1 এর জন্য 5000 টাকা, মানে হাউস নাম্বার 1 এর জন্য লোন নিয়েছে, তার 5000 টাকা ইন্টারেস্ট ক্যালকুলেট করে 5000 টাকা বেরিয়েছে, ঠিক আছে তো? এবার বলছে হাউস নাম্বার 1 ইজ লেট আউট। বলেছে হাউস নাম্বার 1টা কি? লেট আউট টু আ টেনেন্ট ফর বিজনেস পারপাস, হোয়াইল হাউস নাম্বার 2 নিজে থাকবে। তার মানে বুঝেছিস? মোটামুটি কোশ্চেনটা পড়ে বোঝা গেছে। তাহলে আমাদের কাজ কি জানিস তো? প্রথম একটা পাতা অঙ্ক করতে লেগে যাবে, ওয়ার্কিংস এর জন্য সেকেন্ড পাতায় চলে যাবে, সেকেন্ড পাতায়, ঠিক আছে? ওয়ার্কিংস এর জন্য সেকেন্ড পাতায় চলে যাবে। সেকেন্ড পাতায় নেই স্যার কি লিখবো? লিখবি কি জানিস? ইন্টারেস্ট অন লোন অফ হাউস নাম্বার 2। কি বললাম বুঝতে পারলি তো? খুব ভালো করে বুঝবি, কোনো ডাউট থাকলে বারবার করে জিজ্ঞাসা করবি, বারবার করে বোঝাবো, ঠিক আছে? তো ভালো করে বুঝবি। তাহলে কি বললাম? লিখবো কি ওয়ার্কিংস এর নাম? ইন্টারেস্ট অন লোন, ইন্টারেস্ট অন লোন অফ হাউস নাম্বার 2। আমি হাউস নাম্বার 2 এর ইন্টারেস্ট অন লোন বের করেছি। স্যার কিভাবে করব? দেখ, এই লাইনটা পড়ে বুঝেছিস কি বলতে চাইছে এখানে? এখানে কি বলতে চাইছে? কত টাকা লোন নিয়েছে বল দেখি আমাকে? 10 লাখ টাকা লোন নিয়েছে, 10 লাখ টাকা লোন নিয়েছে। অ্যাকচুয়ালি এই যে এখন যে ইন্টারন্যাশনাল লোনের কনসেপ্ট শেখাবো, সেই কনসেপ্টের কি কি জিনিস বলে দিতে হবে, তখনই এই কনসেপ্টটা আসবে। কবে লোন নিয়েছে বলে দেবে, বুঝতে পারলি? কবে লোন নিয়েছে বলে দেবে। আর লোন কবে নিয়েছে বললে লোনের টাকাটাও তো বলবে, তার লোনের ইন্টারেস্ট রেটও বলবে, এবং বলবে বাড়িটা কবে কমপ্লিট হয়েছে। এই কতগুলো কথা বলে দেবে। কি বললাম, বোঝাতে পারলাম আমি? তো যখনই লোনের এই বড় কনসেপ্টটা, মানে এই টাইপের যখন ইন্টারন্যাশনাল লোনের ক্যালকুলেশন হবে, তাহলে কি কি বলবে? কবে লোন নিয়েছে আর কবে বাড়ি কমপ্লিট হয়েছে, এই দুটো তোকে বলতেই হবে, কথা না হলে হবে না। তো দেখ, আমি একটা ডায়াগ্রাম করে করি অঙ্কটা, ডায়াগ্রাম করে করি, দেখি ডায়াগ্রামটা হয় নাকি। প্রথমটাকে লিখবো ডেট অফ লোন টেকেন। কি লিখবো? ডেট অফ লোন টেকেন। তো বল কোশ্চেন পড়ে বল, লোনটা নিয়েছিস কত তারিখে? 1/7/17। 1/7/17।
এবার এখানটায় একটা ডেট দেবো, কি জানিস, কনস্ট্রাকশন কমপ্লিটেড, মানে বাড়িটা কবে কমপ্লিট করেছিস, বুঝতে পারলি? বাড়িটা কবে কমপ্লিট করেছিস, ঠিক আছে? কবে কমপ্লিট করেছিস বল? 1/6/19 বাড়ি কমপ্লিট করেছিস। এত অবধি ক্লিয়ার তো? কি রে, শুনতে পাচ্ছিস তো? লোন নিয়েছিস এত তারিখে, বাড়ি কমপ্লিট করেছিস এই তারিখে। আমাকে বল, তোরা বোর্ডের দিকে তাকিয়ে বল, কোন বছর বাড়ি কমপ্লিট হয়েছে, কোন বছরে বাড়ি কমপ্লিট হয়েছে? 2019 সালে, 2019 সালে বাড়ি কমপ্লিট হয়েছে। যে বছর বাড়ি কমপ্লিট হয়েছে সে বছরের 31 মার্চ, মানে কি হবে, কোন ডেট বলবি? যে বছর, ভালো করে কথা শোন, যেই বছরে বাড়িটা কমপ্লিট হয়েছে সেই বছরের 31 মার্চ, তাহলে কোন বছর হবে, ডেটটা কি বলবি? 2018 না, ভালো করে শুন, বুঝতে পারলি না, এখন কোশ্চেনটা মন দিয়ে শুনলি না। আমি বললাম যে বছর বাড়ি কমপ্লিট, কোন বছর বাড়ি কমপ্লিট হয়েছে? 19, সেই বছরের 31 মার্চ মানে 31 দিন 19, কি বুঝতে পারলি না? যে বছর বাড়ি কমপ্লিট হয়েছে সে বছরের 31 মার্চ, তাই তো? বাড়ি কমপ্লিট হয়েছে 19, তার 31 মার্চ, মানে ঠিক যে বছর বাড়ি কমপ্লিট হবে ঠিক তার আগের 31 মার্চ, এইভাবে বলছে। যে বছর বাড়িটা কমপ্লিট হবে তার আগের 31 মার্চ, এবার না এই ডেটের আগের 31 মার্চ কোন ডেট? 31 দিন 18 না 31 দিন 19? 31 দিন 19, তাহলে এখানে ছোট্ট করে একটা ডেট করলাম 31 দিন 19। এটা কিন্তু ডেটটা আমার মাথার মধ্যে ঘুরবে, বলে দেবে না কোশ্চেনে কখনো, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল। এই যে এই পিরিয়ডটা হলো এটাকে কি বলে জানিস? এটাকে বলে প্রি কনস্ট্রাকশন পিরিয়ড। কি পিরিয়ড বলে এটাকে? প্রি কনস্ট্রাকশন পিরিয়ড। দেখ ধরে ধরে করাচ্ছি, এটাকে বলে প্রি কনস্ট্রাকশন পিরিয়ড। তো কেউ কি বলতে পারবি এই তারিখ থেকে এই তারিখ অবধি কত মাস হচ্ছে? ঘবরানোর তো কিছুই নেই, আমি তোকে বলছি একটা একটা করে। 17 সালে ক মাস হচ্ছে? স্যার 6 মাস বলতে পারি। 17 সালে যদি ডিসেম্বরে যদি কাউন্ট করি, যদি ডিসেম্বর কাউন্ট করি, 6 মাস হচ্ছে। 18 সালে ক মাস? স্যার 12 মাস। আর 19 সালে 3 মাস, তাহলে কত হলো? 12 আর 9 21 মাস হচ্ছে। তাহলে প্রি কনস্ট্রাকশন পিরিয়ড কত হলো? 21 মাস হলো, বুঝলি? দেখে মনে হতে পারে তো কঠিন, কঠিন না, আমি বলছি সিরিয়াসলি সোজা। এটা আমি ধরে ধরে বোঝাচ্ছি, যেইভাবে বোঝাচ্ছি মন দিয়ে শুনবি, কারণ তোর আছে এই কনসেপ্ট, তোকে শিখিয়ে যেতে হবে পরীক্ষা, ঠিক আছে? তাহলে 21 মাস বোঝা গেল প্রি কনস্ট্রাকশন পিরিয়ড কাকে বলে, বুঝতে পারলি তো? স্যার এবার বলুন না। আরে প্রি কনস্ট্রাকশন ইংলিশটা আমরা মানে বললাম, প্রি কনস্ট্রাকশন মানে কি? প্রি কনস্ট্রাকশন মানে কি? মানে প্রি মানে আগে, মানে কনস্ট্রাকশন আগে, ঠিক আছে? আর পোস্ট মানে মানে বাড়িটা কমপ্লিট হওয়ার পরে, তাই তো? স্যার পোস্ট পিরিয়ড কোথায় কোথা থেকে হবে? দেখ এরা ডেটটা করছে এইভাবে, এইভাবে যাচ্ছে, ধর এইভাবে যাচ্ছে। আমি জানি না কত অবধি যাবে। স্যার কেন জানেন না? কেন বোঝ না, কেন জানবি? আমি কি করে জানবো? তুই যতদিন না পর্যন্ত লোনটা শোধ করবি ততদিন তো পোস্ট কনস্ট্রাকশন পিরিয়ড হবে। তুই বোঝ, এখানে 1/6/19 তোর বাড়ি কমপ্লিট হয়েছে, ঠিক আছে তো? যতদিন না পর্যন্ত বাড়িটা মানে লোনটা শোধ হবে ততদিন পোস্ট কনস্ট্রাকশন পিরিয়ড হবে। যদি এরা 30-40 বছর যদি লেগে যায় তাও পোস্ট চলতেই থাকবে, বুঝতে পারছিস ব্যাপারটা? আজকে আমি কারোর থেকে লোন নিয়েছি, লোনের টাকাটা যতদিন না শোধ করতে থাকবো ততদিন তো আমাকে টানতেই হবে। এটা কি বলছে? পোস্ট, বুঝতে পারছিস তো? তো আমরা আস্তে আস্তে সব বোঝাবো, কোনো সমস্যা নেই, এখানে কোনো সমস্যা ক্রিয়েট হবে না। একটা একটা করে বলছি, ঠিক আছে? কি লিখবো এখানে? কি লিখবো জানিস? কারেন্ট ইয়ার ইন্টারেস্ট, কারেন্ট ইয়ার ইন্টারেস্ট। আচ্ছা ঠিক আছে, কারেন্ট ইন্টারেস্ট পরে বলছে। আগে এই আগে আগে না কি করব বলতে, এই পিরিয়ডের ইন্টারেস্টটাকে বের করেন, এই পিরিয়ডের ইন্টারেস্টটাকে বের করেন। কত টাকা লোন নিয়েছিস বল? 10 লাখ টাকা লোন নিয়েছিস। কত পার্সেন্ট ইন্টারেস্ট? 10%। আমি ধর এখানে রাফ করছি, এখানে রাফ করছি, 10 লাখ টাকা লোন নিয়েছি, 10% ইন্টারেস্ট, তাই তো? কি এটা একটু বুঝতে পেরেছিস? 1 লাখ টাকা, হ্যাঁ 12%, আচ্ছা 12%। তাহলে 10 লাখ টাকা 12% ইন্টারেস্ট হয় 1,20,000 টাকা প্রতি বছর সুদ দিতে হবে। কিন্তু তুই কত বছরের সুদ দিসনি এখন পর্যন্ত? আরে এটা সবাই জানি। আজকে যদি আমি বাড়ি তৈরি করার জন্য লোন নিই, তুই জানিস লোনের ইন্টারেস্ট কবে থেকে দেওয়া শুরু হয়? কবে থেকে শুরু হয়? আজকে তুই আজ বাড়ি করার জন্য আজকে একটা লোন নিবি, তুই কি আজ থেকে ইন্টারেস্ট দিবি? কোনোদিন দিবি না। বাড়ি কমপ্লিট হবে, বাড়িতে ভাড়া বসাবি, তারপর তো ইন্টারেস্ট দিবি, এটাই কাউন্ট হয়। তো ধর তুই তো 21 মাস ইন্টারেস্ট দিসনি, তাহলে ইন্টারেস্ট ডিউ পড়ে গেছে। তো ডিউ পড়ে গেলে কি যার থেকে লোন নিয়ে ব্যাংক কি ছেড়ে দেবে? ও তো নেবে তো। ও বলছে ঠিক আছে তোমাকে, ও আস্তে আস্তে নেবে, পাটে পাটে নেবে, ঠিক আছে তো? যাই হোক, তাহলে 10 লাখ টাকা 12% 1,20,000 ইনটু কত? 21/12 কি 21/12, 10 লাখ টাকার 12% 1,20,000 টাকা হলো ইনটু 21/12। তাহলে এতদিনের ইন্টারেস্ট তো ডিউ পড়ে আছে। বুঝতে পারছিস 21/12 কেন হলো?
আরে ভাই 10 লাখের 12% 1,20,000 টাকা এক বছরের ইন্টারেস্ট, কিন্তু ক মাসের ইন্টারেস্ট, কতদিন ইন্টারেস্ট দিতে হয়েছে? 21 মাসে দিতে হয়। 21 মাস ক্যালকুলেট করে দেখ কত বের হচ্ছে। 1,20,000 কি 12 মানে 10 2,10,000, তাই তো? দেখ তো 2,10,000 টাকা। এবার ধর সাপোজ আমরা কার অঙ্ক করছি, মিস্টার কি সুদীপ্ত রয় ছিল না, ও লোকের কাছে প্রচুর টাকা আছে, প্রচুর টাকা আছে, ওর কাছে কত টাকা পাবে? 2,10,000 পাবে। ওর প্রচুর টাকা আছে, চলো ব্যাংকে গিয়ে আজকে 2,10,000 টাকা চেক লিখে দিয়ে আসি। এবার ইনকাম ট্যাক্স অফিসার ধরেছে, বলে না না 2,10,000 তোমার কাছে প্রচুর টাকা থাকো, তুমি দিতে পারবে না, তুমি দাও না, কোনো সমস্যা নেই, কিন্তু তোমাকে ডিডাকশন আমি দেবো না। তুমি 2,10,000 টাকা ইন্টারেস্ট তুমি এবছরই তুমি 2,10,000 পুরো মিটিয়ে দিয়েছো, তুমি কিন্তু 2,10,000 ডিডাকশন পাবে না। ডিডাকশন কত পাবে? এই যে তুমি যে এই যে 2,10,000 টাকা যে তোমার ইন্টারেস্ট ডিউ ছিল, এটা আমি তোমাকে পাঁচটা ধাপে ধাপে ডিডাকশন দেবো, বুঝতে পারলি? 5টা ধাপে ডিডাকশন দেবে বলেছিল, বুঝতে পারলি? তাহলে এক একটা ধাপে কত করে হচ্ছে? 5টা ধাপ মানে দেখেন বলেছেন, ছোট ছোট করে বলেছেন, একে একে বোঝাচ্ছি 5টা ধাপে ডিডাকশন, বুঝতে পারলি তো? তাহলে প্রতিটা ধাপে কত হচ্ছে? 42 করে হচ্ছে না? বুঝতে পারলি? আমি তোকে বোঝাচ্ছি, এটা মাথার মধ্যে ঢোকে এই জন্য। তাহলে বুঝতে পারলি সরকারের বক্তব্য, সরকারের বক্তব্য এই ভদ্রলোককে প্রচুর টাকা দিয়ে একবার টাকা দিয়ে আসলো, ওর বাড়ি কমপ্লিট, ও একবারে গিয়ে ব্যাংকে গিয়ে টাকা দিয়ে চলে আসলো, ওর নিজের অ্যাকাউন্ট থেকে টাকা বের করে টাকা তুলে দিয়ে আসলো, টাকা পৌঁছে গেছে। কিন্তু এই যে টাকা দিয়ে দিল, ও ডিডাকশন পেতে যাচ্ছে। তো সরকার বলছে আমি ডিডাকশন দেবো না, আমি ধাপে ধাপে দেবো, 5টা ধাপে দেবো, 5টা ধাপে, একবারে দেবো না, দেবো 5টা ধাপে। তাহলে প্রতিটা ধাপে কত করে দেবে? অর্থাৎ প্রতি বছর তোমাকে 42,000 টাকা করে ডিডাকশন দেবো, বুঝতে পারলি তো? এবার কি করবো? এত অবধি বুঝতে পারলি? তাই বলি, তোর যদি মনে হয় এরকম পাটে পাটে ছবি এঁকে করবি, তাহলে কর, মাথার মধ্যে গেঁথে যাবে এটা, ঠিক আছে? তো কি হয়, ইন্টারেস্টটা কি করে বের করবো? এখানে একটা প্রির একটা ঘর করবো, ভালো করে দেখ যেভাবে করছি, একটা পোস্টের ঘর করবো, দেখ আমরা যখন আগে অঙ্ক করেছিলাম, আর টোটালের ঘর করবো, প্রি পোস্ট টোটাল এটাই করবো, আর এখানে একটা ইয়ার এর ঘর করবো, ইয়ার এর ঘর, আর কিচ্ছু না। আমরা খুব সোজাভাবে করি, আমাদের কখনো ভুল হবে না। স্যার এবার কি করবো? এবার বলুন এখানে কি করবো, আমি তোকে বোঝাচ্ছি, মন দিয়ে শোন। আমাকে কি একটা অ্যান্সার দিতে পারবি? কোন বছর বাড়ি কমপ্লিট হয়েছে? 19। আমি যদি বলি 1920, আমাদের তো ট্যাক্সে ওরকম ইয়ার হয় না, 18, 19, 17 হয় না, একটা ইয়ার হয় 1920, 17, 18, 18, 19 এরকম হয়। তাহলে আমার বাড়িটা কমপ্লিট হয়ে যাবে স্যার 1/6/19 মানে তো 1920, হ্যাঁ কি না? 1920, অর্থাৎ যে বছর বাড়ি কমপ্লিট হবে সে বছর থেকে ডেট লেখা আরম্ভ করো। বাড়ি কমপ্লিট হচ্ছে স্যার 1920, বুঝতে পারলি? তাহলে বাড়ি কমপ্লিট হলো কোন বছর? 1920। তারপরে এরকম ক বছর টানতে বলেছি, কটা বছর টানছিস? 5 বছর লেখ না, অ্যাটলিস্ট 5টা বছর তো লেখ। 20, 1920, 2021, 21, 22, 22, 23, 23, 24। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? একদম ধরে ধরে, দরকার হলে বাইরে থেকে আবার কর এই জায়গাটা। তুই যা হাউস ওয়ার্ক শিখিয়ে দিই, তারপর যদি ইন্টারন্যাশনাল লোন করে যাস, আমি তো শিওর এর চেয়ে কিছু থাকবে না বাইরে অঙ্ক, এটাই হচ্ছে মেইন। তাহলে বুঝতে পারলি বুঝতে পারলি 5টা বছর? এই বছরটার মানে স্যার যে বছর বাড়ি কমপ্লিট হবে, তারপর পরপর লিখবি 5টা বছর লিখবি। তো বল, তো প্রতি বছর তোকে কত টাকা করে ডিডাকশন দেবে? মানে আগের ইন্টারেস্ট, এই যে তোর ডিউ রেখেছিলি কত ইন্টারেস্ট? 2,10,000, ও কি এক বছর 2,10,000 ডিডাকশন দেবে? প্রতি বছর দেবে পাটে পাটে। প্রতি বছর কত করে দেবে ডিডাকশন? 42 করে। তাহলে এই 42,000 টাকা প্রি না পোস্ট বলতে পারবি? এই 42,000 টাকা প্রি। পোস্ট কি করে হলো? এটা তো প্রি, এটা কোন পিরিয়ডের ইন্টারেস্ট? দেখেই তো লেখাই তো আছে প্রি ইন্টারেস্ট। তাহলে প্রতিটা বছর তুই 42 লেখ, এটা তো বুঝতে পারছিস? বোঝা গেল তো? বোঝা গেল তো, হ্যাঁ কি না? বোঝা গেল কি? পোস্ট ইন্টারেস্ট, পোস্ট স্যার পোস্ট ইন্টারেস্ট কাকে বলে? তুই একটা ভাব, ধর আজকে ধর তুই পড়াশোনা করার জন্য একটা এমবিএ করার জন্য একটা 5 লাখ টাকা লোন নিস ব্যাংক থেকে। ব্যাংক বলছে আমাকে 10% করে সুদ দিতে হবে। তো যতদিন না লোনটা শোধ হবে ততদিন তো 10% করে সুদ দিতে হবে। তাহলে প্রতি বছর কত করে সুদ দিতে হবে? 50,000 টাকা করে, হ্যাঁ কি না? তো এখানে কি কোথাও বলে যে লোন শোধ হয়েছে? বলে এরকম কোনো জায়গায় বলে যে লোন শোধ করেছি 2 লাখ 3 লাখ? না স্যার বলেনি। তাহলে লোন নিয়েছি কত? স্যার লোন তো নিয়েছি 10 লাখ টাকা। তাহলে প্রতি বছর তোকে 12% করে দিতে হবে কি হবে না? তাহলে প্রতি বছর 1,20,000 করে দিতে হবে তো। এটাই তো পোস্ট ইন্টারেস্ট। স্যার কেন আমি 1,20,000 টাকা কমতে পারে 10 লাখ টাকা হচ্ছে 2 লাখ টাকা শোধ করে দিই, তাহলে রইল কত? 8 লাখ, তার উপর 15%, বুঝতে পারলি? তাহলে তুই যদি কোনো প্রিন্সিপাল অ্যামাউন্ট শোধ না করিস তাহলে ইন্টারেস্ট কখনো কমবে? কি বলে কমন সেন্সটা কি বলে? আজকে তুই কারো থেকে 50,000 টাকা লোন নিলি, তুই যদি 50,000 টাকার মধ্যে তুই ইন্টারেস্ট তোকে দিতেই হবে। যত যদি প্রিন্সিপাল কিছু শোধ করিস তাহলে ইন্টারেস্ট কমবে, এটাই তো বলে। এটা তো ছোটবেলা থেকে শিখেছিস, লোনের সুদটা কেমন হয়, এরকমই তো হয় ইন্টারেস্ট।
তাহলে এখানে বলতে পারি পোস্ট থেকে বলতে পারি স্যার 10 লাখের 12% 1,20,000, কোনো ডাউট আছে এখানে? এখানে ডাউট আছে? ডাউট থাকলে বলতে পারিস, কোনো ডাউট থাকলে বলতে পারিস, বল না। এখন তুই বলবি স্যার আপনি কোথায় পাচ্ছেন 1,20,000? আরে তুই তো 10 লাখ টাকা লোন নিয়েছিস, লোন কি শোধ করেছিস? তো শোধ না করলে ইন্টারেস্ট দিবি না। আজকে তো তুই কারোর থেকে, আচ্ছা সপোজ আমি তোর থেকে লোন নিলাম, আমি যদি তোকে প্রিন্সিপাল না দিই তাহলে কি ইন্টারেস্ট আমাকে দিয়ে যেতে হবে? তো এটাও তো তাই হয়েছে। স্যার ইন্টারেস্ট কমতে পারে না? কমতে পারে যদি আমি তোকে কিছু টাকা দিয়ে দিই। বুঝতে পারছিস তো? তাহলে বোঝা গেল। তাহলে এখানেও 1,20,000 হ্যাঁ কি না? এখানেও 1,20,000, এখানেও 1,20,000, এখানেও 1,20,000। এখন বলি স্যার আপনি লিখেই গেছেন, কতদিন অবধি লিখবেন? আরে মানে কি বলবো, ইনফিনিটিভ ইয়ার অবধি লিখবো। ইনফিনিটিভ ইয়ার মানে লিখতেই থাকবো, লিখতেই থাকবো, লিখতেই থাকবো। কত বছর অবধি? তুই যত খুশি বছর যাই, যতদিন না শোধ হবে করতেই হবে। এটাই তো বলে, আজকে তুই কারোর থেকে লোন নিলি, যদি লোনটা শোধ করতে না পারিস ইন্টারেস্ট দিয়েই যেতে হবে, হ্যাঁ কি না? তো এটা তো তাই লিখেছি। আচ্ছা আমাদের প্রিভিয়াস ইয়ার কোনটা বলতে পারি? এইগুলোর মধ্যে আমাদের প্রিভিয়াস ইয়ার কোনটা? এর মধ্যে আমাদের প্রিভিয়াস ইয়ার কোনটা? 21-22। ব্যাস, আর কিছু দেখছি না। দেখ 21-22, এটা এটা বক্স করে দিলাম। হলো তো স্যার? এইগুলো বাকি আমার দেখার দরকারই নেই। তাহলে এই দুটো যোগ করে কত হলো? 1,20,000 আর 1,62,000। বুঝলি? তাহলে আমার হাউস নাম্বার 2 ইন্টারেস্ট লোন কত হলো? 1,62,000। এই তো ছিল ইন্টারেস্ট লোন, আর কিছু নেই অঙ্কের মধ্যে। এটাই ছিল ইন্টারেস্ট লোন। দেখ তো পুরো দেখ, দেখি বইতে কিভাবে করেছে কিছুই বুঝলাম না। বইতে করেছে কিভাবে করেছে বুঝলাম না। দেখ আমি করেছি। দেখ সবচাইতে ইজিয়েস্ট প্রসেস বোঝার জন্য, সবচাইতে ইজিয়েস্ট প্রসেস বুঝতে পারলি? এটা বুঝলি? হ্যাঁ আমি অঙ্ক আমি করাবো না, এটা অঙ্ক তো নিজে করবি। অঙ্ক আর কি করাবো? অঙ্ক কি শেখাবো? এটা অঙ্ক শেখানোরই কিছু নেই, অঙ্ক তো নিজে করতে পারবো। অঙ্কটা নিজে করবো, করে দেবো অঙ্ক নিজে, কিন্তু শিখিয়ে দিলাম।